এই একদম আমার কাছে আসবেন না। তুমি আমার বিয়ে করাবো, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? না, আমি এই বিয়ে মানি না। আপনি খুবই রাগী একটা লোক। কথায় কথায় শুধু আমাকে বকেন। আপনি খুবই বাজে, পচা। উল্টাপাল্টা কাজ করলে তো বকা খাবে। আমার কথা শোনো না কেন? আমি কেন আপনার কথা শুনতে যাব? এখন থেকে তো শুনতেই হবে। আমার বউ। বললেই হলো নাকি? বললেই হলো। এখন সময় নষ্ট করতে চাই না। এখন আমি আমার বউকে আদর করব। এই না না, একদম না। কে শুনি কার কথা? সাব্বির বর্ষার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। তারপর সারা রাত বর্ষাতে মেতে উঠল। এই দেখুন, আমাদের কিউট কাপলদের পরিচয়টাই দেওয়া হলো না। আচ্ছা, এখন তাহলে পরিচয়টা করিয়ে দিই। সাদাত মাহমুদ সাব্বির, ডাকনাম সাব্বির, দেশের টপ 5 জন বিজনেসম্যানের মধ্যে একজন। আর বর্ষা তার বিয়ে। বর্ষা দেখতে খুব বেশি সুন্দরী, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। সাব্বিরও পড়েছিল, তাই তো জোর করে বর্ষাকে নিজের বউ বানিয়ে ফেললো। সাব্বিরও কম কিসে, হ্যান্ডসাম, লম্বা 6 ফুট, ফর্সা বডি, একেবারেই ফিল্মের হিরো। পরিচয় পর্ব তো শেষ। সকালবেলা বর্ষা নেকা কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো, লুচু বেটা আমার ইজ্জত কেড়ে নিল রে। এখন আমি কাউকে আমার এই মুখ দেখাতে পারবো না। তোমার স্বামী তো, অন্য কেউ না। অন্য কেউ নিল ভালো হতো। বর্ষা মজার ছড়ে কথাটা বলে ফেলেছে, কিন্তু সাব্বির রেগে গিয়ে বলতে লাগলো, বর্ষা, কি বললি তুই? তোর উপর শুধু আমার অধিকার। তোর দিকে কেউ চোখ তুলে তাকালেও তার চোখ আমি উপড়ে ফেলবো। সাব্বিরের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, যা দেখে বর্ষা ভয়ে শেষ। সাব্বির বর্ষাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফ্রেশ হতে চলে যায়। যাওয়ার আগে বলে গেল, রেডি হয়ে নাও, একসাথে অফিসে যাব। সাব্বির ফ্রেশ হয়ে এসে দেখে বর্ষা এখনো রেডি হয়নি। কি হলো, রেডি হচ্ছ না কেন? নাকি আমি রেডি করে দিব? না, আমি রেডি হচ্ছি। সাব্বির বর্ষা দুজনেই রেডি হয়ে অফিসে রওনা দিল। বর্ষা আজকে শাড়ি পরে এসেছে অফিসে। শাড়িতে বর্ষাকে অসম্ভব সুন্দর লাগছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, যেটা সাব্বিরের একদম সহ্য হচ্ছে না। সবাই এইভাবে হা করে কি দেখছেন? যান সবাই নিজের কাজে যান। আর শুনে রাখুন, ও হচ্ছে সাদাফ মাহমুদ সাব্বিরের ওয়াইফ। তাই কাউকে যেন ওর দিকে চোখ তুলে তাকাতে না দেখি, মনে যেন থাকে। অফিসের সবাই তো সাব্বিরের কথা শুনে অবাক। সাব্বিরের ধমক খেয়ে সবাই যে যার কাছে মনোযোগ দিল। তখন সাব্বির বর্ষাকে উদ্দেশ্য করে বলল, বর্ষা, আমার জন্য এক কাপ কফি নিয়ে আমার কেবিনে আসো। পারবো না। সাব্বিরের রাগী চোখ দেখে বর্ষা তার পুরো কথাটা শেষ করতে পারল না। আমি বলছি পারবো, অবশ্যই পারবো। আপনি কেবিনে যান, আমি কফি নিয়ে আসছি। চুপ, এরকম করেন কেন? যাও, তাড়াতাড়ি আসবে। বর্ষা কফি বানাতে বানাতে সাব্বিরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। বর্ষা, এক কাপ কফি আনো। কেন রে, আমি কি তোর চাকর নাকি? শয়তান, কফি তোর মাথায় ঢেলে দিব। উগান্ডা থেকে উঠে এসেছিস মনে হয়। তোরে আবার উগান্ডায় পাঠিয়ে দেবো, দেখিস। তুই জানিস আমি কে? তুই যদি সাব্বির হোস, তাহলে আমি মিসেস সাব্বির। তোকে আজ এমন কফি খাওয়াবো না, জীবনেও আর কফির নাম নিবি না, বদ একটা। কফি বানানো শেষ হলে বর্ষা কফি নিয়ে সাব্বিরের ক্যাবিনে যায়। এই নিন আপনার কফি। এক কাপ কফি বানাতে এত সময় লাগে? আচ্ছা দাও। ধরেন, ধর, খয় মর। সাব্বির কফি একটু খেয়ে অবস্থা টাইট, বমি করতে করতে শেষ। বর্ষা, এটা কি কফি বানিয়েছো? কেন, স্বাদ হয়নি? আপনার জন্য, শুধু আপনার জন্য কত কষ্ট করে কফিটা বানিয়ে আনলাম। কি দিয়েছি জানেন? মরিচ, লবণ, আটা, ময়দা, তেজপাতার গুঁড়া, রসুন, তিতা লেবু, তিতা। বর্ষা আর বলতে পারলো না। সাব্বিরের দিকে চোখ যেতেই বর্ষা কাঁপতে শুরু করলো। সাব্বিরের চোখ ভয়ঙ্কর ভাবে লাল হয়ে গেছে। সাব্বির বর্ষার দিকে এগিয়ে আসে। বর্ষা ভয় পেয়ে কাপা গলায় বলে, এইভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? বর্ষা পিছাতে লাগলো। এক সময় দেওয়ালে বর্ষার পিঠ ঠিকে গেল। সাব্বির বর্ষার কাছে এসে বর্ষার 2 সাইডে 2 হাত রাখলো। আর বলতে লাগলো, কফির ভিতর সব ছিল, বাট মিষ্টিটা ছিল না, তাই এখন মিষ্টিটা খেতে হবে। দেখুন, মিষ্টি খান, আর যাই খান, আমাকে যেতে দিন, নইলে। বর্ষার কিছু বলার আগেই সাব্বির বর্ষার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। সাব্বির পাগলের মতো বর্ষার ঠোঁটে কিস করছে। আর বর্ষা হাঁপড়ার চেষ্টা করছে সাব্বির থেকে নিজেকে ছোটানোর জন্য, কিন্তু পারছে না। খামচি, তীর, ঘুষি দিয়েও লাভ হলো না। না পেরে একসময় শান্ত হয়ে যায়। 5 মিনিট পরে সাব্বির বর্ষাকে ছেড়ে হাঁপাতে লাগলো।
বর্ষাও হাঁপাচ্ছে। প্রতিদিন মিষ্টি না দিয়ে কফি বানালে খারাপ না, এভাবে মিষ্টি খেয়ে নিব। বর্ষা লজ্জা পেয়ে দিল এক দৌড় তার ক্যাবিনের দিকে। পাইছে কি, যখন তখন কিস করবে লুচু একটা। তোর নামে আমি কিস করব? আমার ঠোঁট কি তোর সম্পদ নাকি যে যখন ইচ্ছে তখন কিস করবি? সাবির নিজের ক্যাবিনে বসে সিসিটিভিতে বর্ষা দেখছে আর হাসছে। সাবির বর্ষাকে নিজের ক্যাবিনে আসতে বলে, বর্ষা না চাইতেও আসতে হয়। কি জন্য রেখেছেন? খাবার প্রস্তুত করো, লাঞ্চ করব। আমি আপনার সাথে লাঞ্চ করব না। তোমাকে কে করতে বলেছে? আমার জন্য প্রস্তুত করো। পারবো না, নিজের খাবার নিজে প্রস্তুত করেন। বর্ষায় তুমি কিন্তু আমার অবাধ্য হচ্ছ। সকালবেলার কিসের কথা কি ভুলে গিয়েছো, নাকি এখন আবার কিস করব? না না, মনে আছে। দিচ্ছি দিচ্ছি খাবার। বর্ষা খাবার রেডি করলো। আপনার খাবার প্রস্তুত, খেয়ে নেবেন, আমি যাই। যাই মানে? খাবার বেড়ে দিলে কি কাজ শেষ নাকি? খাওয়াই দিবে কে? নিজের হাতে খান। আমি পারবো না। সত্যি পারবে না তো? হুম। ওকে, আমার আর কি করার। তুমি যেহেতু কিস খেতে চাচ্ছ, আমাকে তো দিতেই হবে। সাবির চেয়ার থেকে উঠে বর্ষার দিকে এগিয়ে আসে। মানে আমি কখন বললাম কিস খাবো? তো বলছি, আমার কথা না শুনলে আমি তোমাকে কিস করব। এখন তুমি যেহেতু চাচ্ছ। না না, কিস দিতে হবে না, আমি এক্ষুনি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই তো ভালো বউ আমার। বর্ষা এক লোকমা করে খাবার সাবিরের মুখে তুলে দিচ্ছে আর মনে মনে সাবিরকে গালি দিচ্ছে। শয়তান কুত্তার রাগী লোক একটা, কিসখোর। নিজের হাত রেখে আমার হাত দিয়ে খাবে। তোর হাত আমি ভেঙে ফেলবো, শুধু কিসের ভয় দেখায়। অন্যদিকে সাবির খুব আরাম করে বর্ষার হাতে খাচ্ছে আর মাঝে মাঝে বর্ষার হাতে ছোট ছোট করে কামড় দিচ্ছে। এইভাবে কামড় দিচ্ছেন কেন? রাক্ষস নাকি আপনি? কি করব? তোমার হাত এত মিষ্টি যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঠং, আর কামড় দিলে খাওয়াই দিব না, বলে দিলাম। হুম। সাবিরের খাওয়া শেষ হলে বর্ষা চলে যেতে নিলেই সাবির ডাক দেয়। এই যে ম্যাম, আমি কি যেতে বলেছি? আমার কাছে আসুন। আপনি কিন্তু বলেছেন আমার কথা শুনলে কিস করবেন না। আমি কি বলেছি তোমাকে কিস করব? বেশি বুঝো কেন? কাছে আসো। বর্ষা কাছে আসলে সাবির মিমের দুই গালে চুমু খায়। এটা কি হলো? আপনি না বললেন চুমু দিবেন না? আমি কখন বললাম চুমু দিব না? আমি তো বলেছি কিস দিব না, তাই কিস না দিয়ে চুমু দিলাম। হুম, শয়তান লুচু টিচার একটা। সবই তোমার বর। জানি, তাই তো বিপদে আছি। আর শোনো, তুমি এখনই এখানে বসে লাঞ্চ কমপ্লিট করবে, নো এক্সকিউজ। হুম। বর্ষা সাবিরের ক্যাবিনে বসে লাঞ্চ কমপ্লিট করলো। অফিস শেষে সাবির বর্ষার ক্যাবিনে যায়। ইস, আমার বউ দেখি কাজ করতে করতে একেবারে শেষ। আপনি আমার কেবিনে? আমার অফিস, আমি যে কোনো সময় যেখানে খুশি যেতেই পারি। হুম, সেটাই। আচ্ছা চলো বাসায় যাই। আপনি যেভাবে বলছেন মনে হয় আপনার সাথে যাব। আমার বউ তো আমার সাথেই যাবে। শয়তান শুধু বউ বউ করে। কি হলো, চলো। বর্ষা হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। কি করছেন কি? হাত ছাড়ুন। গাড়িতে ওঠো। না, আমি রিক্সা নিয়ে যাব। এই রিক্সাওয়ালা মামা, এদিকে আসেন। রিক্সাওয়ালা মামা আসলে আপামনি কই যাবেন? বর্ষা কিছু বলতে যাবে তার আগেই সাবির বলল, আরে মামা, কোথাও যাবে না, আপনি যান। বউটা আমার সাথে রাগ করেছে, তাই আমার সাথে যেতে চাচ্ছে না। আচ্ছা মামা, একটা ভালো উপদেশ দেন তো, কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়? ওহ, এই ব্যাপার। বাসায় গিয়ে একটু বেশি করে আদর যত্ন দিও, রাগ পানি হয়ে যাবে। ওকে মামা। বর্ষা চোখ রাঙিয়ে সাবিরকে ভয় দেখাচ্ছে। রিক্সাওয়ালা মামা চলে গেল। গাড়িতে ওঠো। বলছি না আপনার সাথে যাব না, আমি হেঁটেই যাব। বর্ষা হাঁটা ধরলো। সাবির দৌড়ে এসে বর্ষাকে হুট করে কোলে তুলে নিল। বর্ষা তো কোল থেকে নামার জন্য লাফালাফি করছে, কিন্তু নামতেই পারছে না। নামার জন্য সাবিরের বুকে কয়েকটা কিল ঘুষিও মারলো, কিন্তু লাভ হলো না। এত লাফালাফি করছো কেন? লাফালাফি বন্ধ করো, না হলে নিচে ফেলে দিব। বর্ষা ধমক খেয়ে চুপ হয়ে গেল। উত্তার শয়তান ডেভিল, তোর মুখে কালি মাখাবো। কোথায় কোথায় শুধু ধমক দেয়। কোন দিন যে তোরে আমি পিটিয়ে সোজা করে ফেলি আল্লাহ জানে। রাস্তার লোকজন সিটি বাজিয়ে এই দৃশ্যটা দেখছে আর বলছে, ভাই চালিয়ে যান, কি রোমান্টিক কাপল। সাবির মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। অন্যদিকে বর্ষা লজ্জায় কিছু বলতে না পেরে সাব্বিরের বুকে মুখ লুকালো। বাসায় বর্ষা মুখ ভার করে বসে আছে। কি হলো, আমার বউটা মুখ এমন বাংলা পাঁচের মতো করে রাখছে কেন? আমার মুখে আমি যেমন ইচ্ছে তেমন রাখি, তাতে আপনার কি?
আমারই তো সব। আমার বউ মুখ ভার করে বসে থাকবে আর আমি তার জামাই হয়ে কিছু করব না? তা কি করে হয় বলো? ঠং ঠং দেখে বাঁচি না, গা জ্বলে যায়। আচ্ছা থাক, এসব কথা বাদ দাও। খিদে লেগেছে, তাড়াতাড়ি রান্না করো। পারবো না আমি রান্না করতে। তবে তোমার জন্য এক ঝকমক অফার আছে। আমার কোনো অফার লাগবে না। আরে শোনো না, অফারের মেয়াদ কিন্তু 1 ঘন্টা। কি সেটা? আচ্ছা অফারটা বলি শোনো। অফারটা হলো আজকে আমি রান্না করব। সত্যি? তবে অফারের রেটটা বলি। কি? আপনার কি টাকার অভাব যে আমার কাছে রেট চাচ্ছেন? আরে আমি কি টাকার কথা বলেছি নাকি? তাহলে? কিস, তুমি আমাকে নিজ থেকে কিস করবে, তাহলে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কি? ইম্পসিবল, কখনো না। তাহলে আর কি, রান্নাটা তুমিই করো। কিস না দিলে হয় না? না গো না, হয় না। আচ্ছা কিস দিব। সত্যি কিস দিবা? রান্নাটা করেন যান। ওকে মাই লাভ, আমি এক্ষুনি যাচ্ছি। মনে করেছে আমি সত্যি সত্যি কিস দিব? আহারে, আমার জামাইটা কত আশা নিয়ে রান্না করতে গেল কিস পাওয়ার আশায়। কিন্তু বেচারা তো জানে না তার বউটা কি জিনিস। কিস তো দূরের কথা, আজকে রুমেই যাব না। অন্যদিকে সাব্বির রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আর এদিকে বর্ষা পায়ের উপর পা তুলে আরামসে টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে। রান্না শেষ হলে সাব্বির আজকে নিজেই খাবার পরিবেশন করলো এবং বর্ষাকে খাওয়ার জন্য ডাকলো। বর্ষা আসলেই সব খাবার রেডি মাই লাভ, খেয়ে দেখো কেমন হলো। বর্ষা একটা একটা করে খাবার টেস্ট করছে। প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে। বর্ষা ভাবলেও খাবার খারাপ হয়েছে বলে বেটাকে কতক্ষণ যা তা কথা শোনাবে, কিন্তু পরক্ষণেই মত পাল্টে ফেললো। খাবারটা ভালোই হয়েছে। সত্যি? হুম। সাব্বির বর্ষা দুজনেই একসাথে ডিনার কমপ্লিট করলো। ডিনার কমপ্লিট করে সাব্বির রুমে চলে আসে, কিন্তু অনেক সময় হয়ে গেল তারপরও বর্ষা রুমে আসছে না। কি হলো, এখনো রুমে আসছে না কেন? নাকি কিস দেওয়ার ভয় অন্য ঘরে লুকিয়ে আছে? যাই দেখি কোথায়। সাব্বির রুম থেকে বের হয়ে প্রত্যেকটা রুমে বর্ষাকে খুঁজলো। একটা রুমে পেয়েও গেল, কিন্তু রুমের দরজায় ভেতর থেকে আটকানো। বর্ষা, আমি জানি তুমি এই রুমে আছো, প্লিজ রুমে চলে আসো। শালা ঠিকই চলে আসছে আমাকে খুঁজতে। আজকে আমি এই রুমে ঘুমাবো, আপনি যান। আচ্ছা তোমাকে কিস দিতে হবে না, তবুও আমার সাথে রুমে চলো। কুত্তায় কামড়িয়েছে তো, আপনার কথা শুনবো? তুমি যদি না আসো আমি আমার হাত কেটে ফেলবো কিন্তু। কাটেন, তাতে আমার কি? তবুও খুলবে না? ওকে তাহলে আমি হাত কাটছি। বর্ষা সাব্বিরের আর কোনো সারা শব্দ পেল না। সত্যি সত্যি হাত কেটে ফেলবে নাকি? ওনার কোনো বিশ্বাস নেই, কাটতেও পারে। যাই দেখি। বর্ষা রুম থেকে বের হয়ে সাব্বিরের রুমে গেল। রুমে গিয়ে বর্ষা অবাক। সাব্বির সত্যি সত্যি হাত কেটে ফেলেছে, হাত থেকেও রক্ত পড়ছে। বর্ষা দৌড়ে গেল সাব্বিরের কাছে। এ কি, আপনি কি করছেন? পাগল হয়ে গেলেন নাকি? কই কি করলাম? হাত কাটলেন কেন? আমার হাত আমি কেটেছি, তাতে তোমার কি? সেটাই, আমার কি? আপনার যা ইচ্ছে তাই করেন। বর্ষা সাব্বিরের হাত নিজের কোলে নিয়ে ব্যান্ডেজ করে নিল। সাব্বির বাধা দিতে চাইল। আরে ব্যান্ডেজ করা লাগবে না, ঠিক হয়ে যাবে। দেখছি তো কি ঠিক হবে, কিভাবে রক্ত পড়ছে। ইস, রক্ত বেশি হয়ে গিয়েছে, পড়তে দাও। চুপ, একটা কথা না, নাহলে এবার হাত ভেঙেই দিব। ব্যান্ডেজ করা শেষে বর্ষা সাব্বিরকে বলে, চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন, একদম উঠবেন না। আমি কাজ শেষ করে আসছি। তুমি আমার সাথে ঘুমাবে? তা নয় তো কি, এখন তো আপনার সাথে ঘুমাবো না বলেছিলাম। হাত কেটে মহৎ কাজ করে ফেলেছেন। হুম। বর্ষা কাজ শেষ করে রুমে এসে দেখে সাব্বির চোখ মেলে শুয়ে আছে। কি হলো, ঘুমাচ্ছেন না কেন? তুমি পাশে না থাকলে আমার ঘুম আসবে না। জানি তো, লুচুগিরি করার চিন্তা। বর্ষা সাব্বিরের পাশে গিয়ে সাব্বিরের উল্টো দিকে পিঠ করে শুয়ে আছে। সাব্বির বেচারা কিছু বলতেও পারছে না। মানুষ যে কেমনে এত চিটার হয় আমি বুঝি না, কথা দিয়ে কথা রাখে না। আমি হলে তো যে কোনো উপায়ে যেভাবে হোক কথা রাখতাম। কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালাম, কোথায় একটু বরকে আদর সোহাগ করবে তা না, পুরো একটা শাকচুনির মতো আচরণ করে আমার সাথে। আহা কি করছো কি, হাতে ব্যথা পাবো তো। পাইলে পা, আমি শাকচুন্নি, আমাকে সাহায্য করবি? আমি চিটার না। বর্ষা তো রেগে রণচণ্ডী রূপ ধারণ করলো। বর্ষা সাব্বিরকে তার নরম হাত দিয়ে আরো কয়েকটা কিল ঘুষিয়ে বসিয়ে দিল। সাব্বির বর্ষার হাত ধরে বর্ষাকে বিছানায় ফেলে দিয়ে বর্ষার উপর নিজের সব ভর দিয়ে দিল। কি ম্যাডাম এত মারছেন কেন? এমনিতেই আপনার জন্য হাতটা কেটে ফেলেছি, এখন কোথায় আদর করবেন তা না, মেরে বস্তা বানিয়ে দিচ্ছেন।
কথাগুলো বর্ষার মুখের কাছে মুখ নিয়ে বলল সাব্বির। সাব্বিরের নিঃশ্বাস বর্ষার মুখের উপর পড়ছে। বর্ষা মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সাব্বিরও কেমন যেন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলল। সে বর্ষা নরম ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। বর্ষা বাধা দিতে চাইলেও কেন যেন বাধা দিতে পারছে না। প্রায় 10 মিনিট বর্ষা সাব্বিরের কিসিং মোমেন্ট চলল। বর্ষা তো ঠান্ডায় বরফ হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। খুব মিষ্টি তোমার এই ঠোঁট দুটো। এত মিষ্টি কেন? তোমার ঠোঁট দুটো আমাকে খুব করে টানে। বর্ষা তো এই সব কথা শুনে লজ্জায় পায় না, মাটির নিচে ঢুকে পড়ে। সাব্বির বর্ষাকে বুকে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। বর্ষা চাইলেও বাধা দিতে পারে না, কারণ লোকটা তার কোনো কথাই শুনে না। বর্ষা আর কোনো কথা না বলে সাব্বিরের বুকেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা বর্ষা ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে আছে। সাব্বির হাসলে ব্রেকফাস্ট করতে, আর বর্ষাকে বলল, বর্ষা, আজকে আমরা অফিসে যাব না। কেন? আজকে আমার বউকে নিয়ে সারা দিন ঘোরাঘুরি করব। দরকার নেই, আমি অফিসেই যাব। ওই আমি বলছি না ঘুরবো, তো ঘুরবই। বেশি কথা বললে এখনই কিস দিয়ে দিব। হরামি একটা, শুধু কিস কিস করে। তোর ঠোঁট আমি পাতিলের কালি মাখাবো, কিস তোর মাথায় খাওয়াবো, লুচু একটা। কিছু বলছো না কেন? কি বলবো? সেটাই, যাও গিয়ে রেডি হও। নাকি আমি, আপনি কি? মানে আমি তোমাকে রেডি করে দিব। এই এই না 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 না, দরকার নেই, আমি যাচ্ছি। পাগলি ঘাটতেরা বউ আমার, কোনো কথাই শুনতে চায় না। বর্ষা সাব্বির রিক্সার পাশাপাশি বসে আছে। বর্ষা বোরখা পরেছে। অবশ্যই সাব্বির পড়তে বলেছে, কারণ সে চায় না তার বউয়ের সৌন্দর্য সে ছাড়া অন্য কেউ দেখুক। বর্ষাকে বোরখাতে অসম্ভব সুন্দরী লাগছে। সাব্বিরও কম কিসে নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো সব খাড়া, একেবারে ফিল্মের নায়কের মতো। রিক্সায় একটা পারফেক্ট কাপল ঘুরছে, আর তাদের থেকে রাস্তার ছেলেমেয়েরা হিংসায় জ্বলছে। কেউ কেউ তো বলছে, ইস, এমন একটা হ্যান্ডসাম জামাই যদি আমার হতো। এমন একটা কিউট বউ যদি আমার হতো। সাব্বির তো ছেলেদের কথা শুনে রাগে ফুলছে, আর মেয়েদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। অন্যদিকে বর্ষা ছেলেদের কথা শুনে এমন একটা ভাব ধরলো যেন গর্বে তার বুক ফুলে গেছে। আর মেয়েদের কথা শুনে পারে না রিক্সা থেকে নেমে মেয়েদের কয়েকটা ঝাড়ি শুনিয়ে দিতে। বর্ষা তো সাব্বিরকে ভালোবাসে না, তাহলে মেয়েদের কথা শুনে তার খারাপ লাগে কেন? সে কি সাব্বিরকে ভালোবাসতে শুরু করেছে, নাকি সে নিজেও বুঝতে পারছে না। সাব্বির বর্ষার বাহুতে হাত দিয়ে নিজের দিকে টেনে আনলো। কি হচ্ছেটা কি? রাস্তাঘাটে কি শুরু করেছেন? সবাই দেখছে তো। না ধরলে তো আমার বউটা পরে ব্যথা পাবে, আর সবাই দেখলে কি হয়েছে? আমি কি অন্য কারোর বউকে ধরছি নাকি? আমি তো নিজের বউকেই ধরেছি। ঢঙের কথা শুনলে গা জ্বলে যায়। এইগুলা ঢং না বউ, এগুলা ভালোবাসা। বেশি ভালোবাসি তো, তাই বুঝতে পারো না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। তুমি চাইলে আমার কাঁধে মাথা দিতে পারো। দরকার নেই। বর্ষা সাব্বির দুজনেই চুপ। রিক্সা চলছে তার আপন গতিতে। আজকে আবহাওয়াটাও অন্যরকম। মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হিমহিম বাতাস। এই বুঝি আকাশ ছিদ্র হয়ে বৃষ্টি নেমে এলো। রিক্সা থেকে নেমে সাব্বির বর্ষার হাত ধরে একটা পার্কে ঢুকলো। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই কোনো না কোনো ছাউনির নিচে আশ্রয় নেবার জন্য দৌড়াচ্ছে। সাব্বির বর্ষার হাত ধরে এক দৌড় দিবে, কিন্তু পারল না, কারণ বর্ষা আসছে না। কি হলো, আসছো না কেন? ভিজে যাচ্ছি তো। আমি বৃষ্টিতে ভিজবো। মাথা খারাপ নাকি? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। চলে আসো বলছি। না, জ্বর আসবে না, আমি ভিজবই। এই বলে বর্ষা পার্কের খোলা জায়গায় এক দৌড় দিল। বর্ষা বৃষ্টিতে ভিজছে। ভিজছে কি, সে তো বাচ্চাদের মতো লাফালাফি করছে। সাব্বির মুগ্ধ নয়নে বর্ষাকে দেখছে। সে আজকে নতুন এক রূপ দেখল বর্ষার। বর্ষার ঠোঁট বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়ছে। সাব্বিরের চোখ যেতেই তার মধ্যে এক অন্যরকম নেশা কাজ করছে। সাব্বির বর্ষা থেকে এগিয়ে আসলো। বর্ষার কাছে এসে বর্ষার দুগালে হাত রাখলো। বর্ষা তো বুঝতেই পারছে না কি হচ্ছে তার সাথে। সাব্বির হঠাৎ করেই তার কাছে আসলো, তার গালে হাত রাখলো। সাব্বির হঠাৎ করে এই বর্ষার দুই গালে চুমু খেলো। কি করছেন কি? দেখছেন না সবাই তাকিয়ে আছে? বর্ষা কথাটা কাঁপা কাঁপা ঠোঁটে বলল। সাব্বির চারদিকে তাকালো। এখানে অনেক মানুষ, অনেক কাপল আছে যারা তাদের দিকে তাকিয়ে আছে। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। সাব্বির কোথায় যেন চলে গেল। এই পাগলটা আবার কি করতে চাইছে? সাব্বির কোথা থেকে যেন একটা কোট নিয়ে আসলো। সাব্বির বর্ষার কোমরে ধরে নিজের কাছে আনলো। কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? চুপ, একটা কথাও নয়।
সাবির ধমক দিয়ে কথাটা বলল। বর্ষা ধমক খেয়ে চুপ হয়ে গেল। সাবির কোটটা বর্ষা ও নিজের মাথার উপর দিয়ে নিজেদের ঘিরে ফেললো। এখন তো আর কেউ আমাদের দেখছে না। মানে সাব্বির কিছু না বলে বর্ষার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে কিস করতে লাগলো। বর্ষা তো সাব্বিরের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। কোটের উপর দিয়ে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর কোটের ভিতরে একজোড়া কবুতর তাদের ভালোবাসার আদান প্রদান করছে, যা অন্য কেউ দেখছে না, শুধু তারাই অনুভব করছে। প্রায় 2 মিনিট ধরে কিস চলল সাব্বির ও বর্ষার মধ্যে। বর্ষাকে ছেড়েই খোঁজ সরিয়ে ফেলল সাব্বির। বর্ষা তো লজ্জায় কিছু বলতেও পারছে না। সাব্বির তাকে এভাবে কিস করবে সে ভাবতেও পারেনি। সেও কেন যেন বাধা দিতে পারল না। বর্ষা কাঁদছে। সাব্বির বর্ষার কাছে এসে বর্ষার শরীরে কোটটা পরিয়ে দিল। সাব্বির হুট করেই বর্ষাকে কোলে তুলে নিল। এবার আর বর্ষা কিছু বলল না। সাব্বিরের চোখের দিকে বর্ষা তাকিয়ে আছে। সাব্বিরের মুখ বেয়ে বেয়ে বৃষ্টির পানি বর্ষার মুখে পড়ছে। বর্ষার মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকালো। বর্ষা ভয় পেয়ে সাব্বিরের বুকে মুখ লুকিয়ে ফেলল। চারিদিক থেকে সিটি বাজানো হচ্ছে। সবাই খুব উৎসাহী হয়ে এই রোমান্টিক দৃশ্যটা দেখছে। ওপর থেকে বৃষ্টি হচ্ছে আর সাইডে থেকে মানুষের সিটি বাজানো। এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। সবাই তো বলাবলি করছে, সিনেমায় তো এরকম রোমান্টিক দৃশ্য হয় না। অনেক কাপল আছে যারা এই দৃশ্যটা দেখে হিংসায় চলছে, যা তাদের চেহারাই বলে দিচ্ছে। সাব্বির বর্ষাকে কোলে নিয়ে বাহিরে চলে আসলো এবং বর্ষাকে গাড়িতে নিয়ে বসালো। সাব্বিরও গিয়ে গাড়িতে বসলো। আস্তে আস্তে পার্কটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। মানুষের কোলাহল সম্পূর্ণ কমে গেছে। যেখানে কিছুক্ষণ আগেও এক রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়েছে, গাড়ি চলছে তার আপন গতিতে। বর্ষা গাড়িতে বসে বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মুহূর্তের কথা ভেবে ভেবে ব্লাশিং হচ্ছে। আর সাব্বির লুকিয়ে লুকিয়ে মিমের ব্লাশিং হওয়া দেখছে আর মুচকি মুচকি হাসছে। বাসায় এসে বর্ষা সাব্বির দুজনেই ফ্রেশ হতে চলে গেল। দুজনে একসাথে ডিনার করে ঘুমের দেশে পাড়ি জমালো। আগামীকাল হয়তো নতুন এক সকাল হবে, নতুনভাবে তারা সব কিছু শুরু করবে। কিন্তু আজকের এই মুহূর্তের কথা সাব্বির বর্ষা কেউই ভুলতে পারবে না যারা সেখানে উপস্থিত ছিল। সকালে সাব্বির আর বর্ষা অফিসে চলে আসে। কিছু সময় অফিসে আসতে না আসতেই সাব্বির বর্ষাকে কল করে নিজের ক্যাবিনে ডাকে। বর্ষা, আমার কেবিনে আসো তো। আসতেছি। কিছু সময় পর বর্ষা সাব্বিরের ক্যাবিনের সামনে এসে বলে, আসতে পারি? তোমার আবার আসতে অনুমতি লাগে নাকি? স্যারের রুমে আসলে তো অনুমতি নিয়েই আসতে হয়। বেশি সার করো না, পরে কিন্তু বুঝো কিস করে দিব। জানি, আপনি শুধু এটাই পারেন। এখন কি জন্য ডাকছেন সেটা বলেন। ও এই ফাইলটা এখনই সম্পূর্ণ করে দাও তো। আচ্ছা। বর্ষা ফাইলটা নিয়ে যখনই নিজের ক্যাবিনের দিকে হাঁটা দেবে তখনই সাব্বির বর্ষাকে বলে উঠল, কোথায় যাচ্ছ? কোথায় আবার? আমার কেবিনে? তোমার কেবিনে যেতে হবে না, এখানে বসে কাজটা সম্পূর্ণ করো। আমি আমার কেবিনে রেখে আপনার এখানে কাজ করব কেন? আমি গেলাম। তুমি কিন্তু আমার কথা অমান্য করছো। বেশি বাড়াবাড়ি করলে এখনই কিস করে দিব। খাটাস ডেভিল একটা, শুধু কিসের কথা বলে ব্ল্যাকমেল করে। বর্ষা নিজের ক্যাবিনে না গিয়ে সাব্বিরের ক্যাবিনে বসে কাজটা সম্পূর্ণ করছে। সাব্বির তাকিয়ে তাকিয়ে বর্ষাকে দেখছে। আসলে এখন বর্ষাকে ছাড়া সাব্বিরের কিছুই ভালো লাগে না। সে চায় সব সময় বর্ষা তার আশেপাশেই থাকুক। তাই তো বুদ্ধি করে কাজের অজুহাতেই তাকে নিজের ক্যাবিনে নিয়ে এসেছে। বাতাসে বর্ষার চুলগুলি উঠছে, ঠোঁট দিয়ে কলম কামড় দিয়ে কাজ করছে। এই কলমটার উপরেও সাব্বিরের হিংসা হচ্ছে। সাব্বিরের কাছে বর্ষার সব রকম রূপই দারুণ লাগে। এরই ফাঁকে সাব্বির চাইল বর্ষাকে কিছুক্ষণ জ্বালাতে। বর্ষা, জি বলুন। আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। এই নিন। দাও, ওইখান থেকে ফাইলটা এনে দাও তো। এই যে আপনার ফাইল, ধরেন। বর্ষা, দেখো তো আমার চোখে কি যেন পড়েছে, আমি তাকাতে পারছি না। কই দেখি, কিছু নাই তো। ও নেই, তাই না? নেই। বর্ষা, আমার ফোনটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। বর্ষা আর বুঝতে বাকি নেই সাব্বির তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে। বর্ষা অগ্নি চোখে সাব্বিরের দিকে তাকালো। মোবাইলটা টেবিলেই আছে, দেখেন। ও তাই তো, খেয়াল করিনি। বর্ষা কাজ করতে গেলেই সাব্বির এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে দাও, এটা করো, ওটা খুঁজে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি বলেই বর্ষাকে জ্বালিয়ে মারছিল। বর্ষা তার রাগটা আর কন্ট্রোল করতে পারলো না। সে দৌড়ে গিয়ে সাব্বিরের চুলগুলো টেনে ধরলো। ঘটনাটা হঠাৎ ঘটে যাওয়ায় সাব্বির তো হা হয়ে গেল। বর্ষা তো ইচ্ছে মতো সাব্বিরের চুল টানছে। বর্ষা, কি করছো? কি ব্যথা পাচ্ছি তো।
চুল ছিঁড়ে ফেলবে নাকি? চুল ছিঁড়েই ফেলবো, আমাকে ইচ্ছে করে জ্বালানো। কোথায় জ্বালালাম? চুল ছাড়ো। চুল উঠে যাবে তো, তখন আবার সবাই তোমাকে টাকলুর বউ বলবে। বললে বলুক, তবুও ছাড়বো না। সাব্বির কোনোভাবেই বর্ষার থেকে তার চুল ছাড়াতে পারছে না, তাই সে কোনো উপায় না পেয়ে হঠাৎ করে বর্ষার কোমরে হাত দিল। বর্ষার কোমরে সাব্বিরের হাত পড়তেই বর্ষার শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। বর্ষার হাত আস্তে আস্তে চুল থেকে নেমে গেল। সাব্বির তো এই সুযোগই খুঁজছিল। সাব্বির বর্ষার কোমর ধরে বর্ষাকে এক টানে নিজের কোলে বসালো। বর্ষা তাল সামলাতে না পেরে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরল। পরে বর্ষার হুঁশ আসলো, বলে, করছেন কি? ছাড়ুন। না, ছাড়বো না। কেন ছাড়বেন না? তখন যে আমি বলেছিলাম ছাড়তে, তখন কি ছাড়ছিলে? আচ্ছা, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। না, তা তো হবে না। সাব্বির হঠাৎ করে বর্ষার গালে চুমু খেল। আবেশে বর্ষার চোখ বন্ধ হয়ে গেল। বর্ষার ঠোঁট কাঁপছে। সাব্বির বর্ষার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেশাবে, এমন সময় সাব্বিরের ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে বর্ষার হুঁশ আসলো। সে সাব্বিরকে হালকা ধাক্কা দিয়ে এক দৌড় দেয়। কি লজ্জা, কি লজ্জা! শালার ফোন আর আসার সময় পেলি না, এখনই আসতে হলো। আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলি। মন চাইছে তোরে। সাব্বির ফোনটা ধরলো, ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে কি বলছে তা শোনা গেল না। সাব্বির কলটা কেটে দিয়ে বর্ষার কেবিনে গেল আর বর্ষাকে বলল, বসা, চলো আমার সাথে। কোথায়? একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হঠাৎ করে অবেলায় মিটিং? এটা হঠাৎ করেই ঠিক হয়েছে। আচ্ছা চলুন। বর্ষা সাব্বির দুজনেই মিটিং রুমে পৌঁছে গেল। খান গ্রুপের সাথে মিটিং ঠিক হয়েছে। হ্যালো মিস্টার শাহাদ মাহমুদ সাবির। হ্যালো, মিটিংটা শুরু করা যাক তাহলে। পুরো মিটিং রুমে রিশাদ বর্ষার দিকেই তাকিয়েছিল, যেটা বর্ষা সাব্বির দুজনেই খেয়াল করলো। সাব্বির তো পারে না রিশাদের চোখ দুটোই তুলে ফেলে। মিটিংটা ভালোভাবে শেষ হলো, ডিলটাও ফাইনাল হলো। রিশাদ সাব্বিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, কংগ্রাচুলেশনস মিস্টার সাবির। সেম টু ইউ। রিশাদ বর্ষার দিকেও হাত বাড়লো। বর্ষা তখন মনে মনে রিশাদকে বলতে লাগলো, শালা লজ্জা! মিটিং রুমে পুরোটা সময় আমার দিকে হা করে তাকিয়েছিলি, এখন আবার হাত ধরতে চাইছে? সাহস কত! ঠিক তখনই সাব্বির আবারও হাত বাড়ি রিশাদের হাতে সাথে হ্যান্ডশেক করলো। বর্ষার সাথে হাত মেলাতে দিল না। রিশাদের এই ব্যাপারটি মোটেও ভালো লাগেনি। বসা, চলো। হুম, চলুন। বর্ষার সাব্বির সেখান থেকে দ্রুত চলে আসলো। আর রিশাদ তখন তাদের চলে যাওয়ার পানে তাকিয়ে ভাবতে লাগলো, এই সুন্দরীকে তো আমার চাই চাই, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার এই মেয়েকে চাই। বর্ষা সাব্বির অফিসের সকল কাজ শেষ করে দুজনেই অফিস থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে সাব্বির বর্ষাকে বলতে লাগলো, বসা, আজকে বাইরে থেকে খাবার অর্ডার করি। আজকে তোমাকে অনেক টায়ার্ড লাগছে, তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না। আচ্ছা, অর্ডার দিন। হুম। বর্ষা সাব্বির দুজনেই অর্ডার করা খাবারগুলো নিয়ে ডিনার সেরে নিল। ঘুমানোর সময় সাব্বির বর্ষাকে বলতে লাগলো, আচ্ছা বর্ষা, তুমি কি এখনো আমাকে ভালোবাসতে পারোনি? আপনাকে ভালোবাসার মতো আপনি কি কিছু করেছেন? কিছুই করি নাই। কি করেছেন বলেন? না, কিছু করি নাই, ঘুমাও। হুম। তারপর বর্ষা সাব্বির দুজনেই ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সাব্বির অফিসের কাজ করছিল, এমন সময় রিশাদ খান আসলো আর বলতে লাগলো, হ্যালো মিস্টার সাবির। আরে রিশাদ খান, তুমি এখন আমার অফিসে? এমনি আপনাদের দেখতে এলাম। আমাদের দেখতে এলে নাকি অন্য কিছু? না না, অন্য কিছু না। ও আচ্ছা। আচ্ছা, আপনার এপিটার কেবিন কোনটা? কেন, ওকে দিয়ে কি কাজ? না তেমন কিছু না, এমনি বলেন কোনটা। রিশাদ খানের কথা শুনে সাব্বিরের প্রচুর রাগ হতে লাগলো। অনেক কষ্টে রাগটাকে কন্ট্রোল করে বলল, ওই যে ওইটা। ধন্যবাদ। রিশাদ বর্ষার সাথে কথা বলতেই চলে গেল। বর্ষা আর রিশাদ হেসে হেসে কথা বলছিল, যেটা সাব্বির নিজের ক্যাবিনে সিসিটিভিতে দেখছিল। সাব্বির তো বহু কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করছে। অফিস টাইম শেষে সাব্বির বর্ষার কেবিনে গিয়ে দেখে বর্ষা নেই। বর্ষাকে এই কেবিনে দেখতে না পেয়ে সাব্বিরের রাগটা আরো বিগড়ে গেল। চিৎকার করে ম্যানেজারকে ডাক দিল। ম্যানেজার, বর্ষা কোথায়? ম্যাডাম তো কিছুক্ষণ আগে চলে গেছে। কি, ওর এত বড় সাহস আমাকে না বলে একলা চলে যায়? সাব্বির বাড়িতে এসে চিৎকার করে বর্ষাকে ডাকতে লাগলো। বর্ষা, বর্ষা, এই বর্ষা। কি হলো, এভাবে চিৎকার করছেন কেন? তুমি আমাকে না বলে চলে এসেছো কেন? সবকিছু আপনাকে বলতে হবে কেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? স্বাধীনতা অবশ্যই আছে, আমি তোমার স্বামী, আমাকে একবার বলে আসতে।
আমি মানি না আপনাকে স্বামী। সাব্বির এই কথা শুনে রাগ কন্ট্রোল করতে পারল না, বর্ষাকে কষিয়ে একটা থাপ্পড় মারলো। বর্ষা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। সাব্বির চিৎকার করে বর্ষাকে বলতে লাগলো, তুই মানলেও আমি তোর স্বামী, না মানলেও আমি তোর স্বামী। এই সাব্বিরের কাছ থেকে তোর নিস্তার নেই, আজীবন আমার সাথেই তোকে থাকতে হবে। বর্ষা ফ্লোরে বসে কাঁদতে থাকে। ভালোবাসার মানুষটাকে থাপ্পড় মেরে সাব্বিরের বুকটা দুমড়ে মুছে উঠছে। ওইভাবে চটা না দিলেও পারতাম। ফর্সা গালটা কেমন লাল হয়ে গিয়েছিল দেখলাম। এখন জানি কি করে দেখে আসি। নিচে গিয়ে দেখলাম বর্ষা সেখানে নেই। বারান্দায় গিয়ে খুঁজলাম, দেখলাম সেখানে বসে কান্না করছে। আমার বুকে কেমন চিনচিনে ব্যথা অনুভব হলো। আমি বর্ষাকে ডাক দিলাম। সাব্বিরের ডাকে বর্ষা সাড়া দিল না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই চলেছে। সাব্বির করুণ স্বরে বর্ষাকে বলতে লাগলো, আমি সরি বর্ষা, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, তারপরও তুমি আমার সাথে এমন করো। আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? সাব্বিরের কথায় জবাব দিল না বর্ষা, শুধু কান্না করেই চলেছে। তখন সাব্বির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বর্ষাকে বলতে লাগলো, থাক, আমাকে তোমার ভালোবাসতে হবে না, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। বর্ষা এবারও কথা বলল না। অফিস থেকে আসার পর দুজনেই কিছু খায়নি। সাব্বির নিজের কথা না ভেবে বর্ষাকে বলতে লাগলো, ডিনার করেছো? নিশ্চয়ই করনি। সাব্বির আর কিছু না বলেই কিচেন থেকে এক প্লেট খাবার নিয়ে আসে আর বর্ষার মুখের সামনে খাবার তুলে বলে, বর্ষা হা করো তো। আমার খিদে নেই। চুপ, হা করো, কোনো কথা নয়। বলছি তো আমার খিদে নেই। এখন যদি খাবার না খাও তাহলে কিন্তু আমি তোমাকে এখনই কিস করে দিব, তাই ভালোই ভালোই খাবার খেয়ে নাও। বর্ষা আর কিছুই বলল না, কারণ সে জানে সে যদি সত্যি সত্যি না খায় সাব্বির তাকে কিস করবেই। বর্ষা খাচ্ছে আর সাব্বিরের চেহারার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিও না বউ, নজর লেগে যাবে। আমার বয়ে গেছে আপনার দিকে তাকাতে। তারপর বর্ষাকে খাইয়ে সাব্বির বর্ষাকে কোলে করে উপরের রুমে নিয়ে আসলো। এভাবে চলছে দিনকাল। সাব্বিরের শাসন, যখন তখন কিস করা, সবকিছু এখন বর্ষার অভ্যাস হয়ে গেছে। সাব্বিরের প্রতিও বর্ষার ভালো লাগা কাজ করছিল। বর্ষা হয়তো সাব্বিরকে ভালোবাসতেই শুরু করেছে। বর্ষা আজকে অফিস থেকে বাইরে ডিনার করব। হুম, আচ্ছা। আচ্ছা চলো অফিসে যাই। হুম, চলে। ওয়েট। সাব্বির কিছু না বলে বর্ষাকে নিজের কাছে টেনে বর্ষার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। বর্ষা তো কিছুই বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ পর বর্ষাকে ছেড়ে দিয়ে সাব্বির বলতে লাগলো, এবার চলো। কি করলেন এটা? সাব্বির এমন ভান ধরলো যেন সে কিছুই জানে না। সাব্বির বলল, কি করলাম? বুঝেন না ঢং? বর্ষা গাড়ির দিকে হাঁটা ধরল। তারপর তারা অফিস শেষে বাইরে ডিনার করে নিল। ডিনার শেষে তারা বাড়িতে চলে আসলো। বর্ষা শুতে গেলে সাব্বির জোর করে বর্ষার ঠোঁটে কিস করতে থাকে। বর্ষা বাধা দেয় না, কারণ জানে বাধা দিলে কোনো লাভ হবে না। 3 মিনিট পরে ছাড়া পেল বর্ষা। হাঁপাতে হাঁপাতে বলল, এইভাবে হুটহাট করে কিস করেন কেন? বিরক্তিকর ব্যাপার একটা। কেন, তোমার ভালো লাগে না? না, লাগে না। সাব্বির আর কোনো কথাই বলো না, বর্ষাও বলো না। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা ব্রেকফাস্ট করে দুজনে অফিসের দিকে রওনা দিল। অফিসে এসে কিছু সময় পর সাব্বির বর্ষাকে ফোন দিয়ে নিজের কেবিনে ডাক দিল। একটু আমার কেবিনে আসো তো। হুম, আসছি। বর্ষার আসতে দেরি হচ্ছে দেখে, কি হলো, আমার কেবিনে আসতে লাগে 1 মিনিট, এখন 5 মিনিট হয়ে গিয়েছে, এখনো আসছে না কেন? যাই দেখি আমার মহারানী কি করছে। সাব্বির বর্ষার কেবিনেই হাঁটা ধরল। গিয়ে যা দেখলো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একটা ছেলে বর্ষার হাত ধরে কথা বলছে, বর্ষাও কিছু বলছে না। সাব্বির গিয়ে ঠাস করে ছেলেটার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর ছেলেটার সাথে গলার ধরেই বলতে লাগলো, তোর সাহস হয় কি করে আমার বর্ষার হাত ধরার? সাব্বির ছেলেটাকে আরেকটা থাপ্পড় মারতে যাবে, এমন সময় বর্ষা হাত ধরে ফেলে। ইমরানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলে, কি শুরু করেছেন? একে তো জোর করে বিয়ে করেছেন, আবার আমি কারোর সাথে কথা বলতেও পারবো না, তা কি করে হয়? আমার সাথে এরকম কেন করছেন আপনি? চলে যান এখান থেকে। সাব্বির কিছু না বলে কেবিন থেকে চলে গেল। সাব্বির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, আমি নাকি তাকে জোর করে বিয়ে করেছি, এত ভালোবাসি তারপরও এই কথাটা বলতে পারলো? আসলে সত্যি জোর করে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়া যায় না। থাক বর্ষা, তোমাকে আমি মুক্ত করে দিব, আর তোমাকে কষ্ট পেতে হবে না, আর তোমাকে জ্বালাবো না আমি। বর্ষা, এটা তুই কি করলি? ওনাকে তো থাপ্পড় মারা উচিত হয়নি। তো কি করব? না জেনে শুনে তোকে থাপ্পড় মারলো, তোর তো কোনো দোষ নেই।
তবুও নিজের ভালোবাসার মানুষের হাত ধরলে এমনটা সকলেরই লাগে। আসলে তখন যে কি হয়ে গেল বুঝতেই পারিনি। থাক, পরে সরি বলে দিব। তাই করিস। রাত 10টা বাজে, এখনো তিনি আসছেন না। নিশ্চয়ই তখনকার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছেন। রাত 10:30। কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই উনি এসেছেন। বর্ষা এক দৌড়ে দরজা খুলে দিল। সাব্বিরের দিকে এগোতে যাবে, কিন্তু হে কি, সাব্বিরের মুখ থেকে কি একটা বাজে গন্ধ বের হচ্ছে। নিশ্চয়ই নেশা করেছে। এ কি, আপনি নেশা করেছেন? করেছি। সরব ভেতরে যাব। সাব্বির ভেতরে ঢুকে হেলে দুলে হাঁটতে লাগলো। নেশার কারণে এদিক ওদিক কাত হয়ে পড়ে যাচ্ছিল। বর্ষা ধরে ফেললো। সাব্বিরকে ধরে রুমে নিয়ে আসলো। ততক্ষণে সাব্বিরের হুঁশ নেই। বর্ষা সাব্বিরকে বিছানায় শুয়ে দিল। সাব্বির নেশার ঘুরে বলতে লাগলো, বর্ষা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যে আস্তে আস্তে আপনার মায়ায় পড়ে যাচ্ছি। সাব্বিরকে বেডে শুয়ে দিয়ে বর্ষাও সাব্বিরের পাশে শুয়ে পড়ল। সকালে সাব্বিরের ঘুম আগে ভেঙে যায়। বর্ষার মায়াবী মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি সুন্দর লাগছে দেখতে, একদম নিষ্পাপ শিশুর মতো। কয়দিন পর হয়তো এই মুখটা আমি আর দেখব না। সাব্বির রেডি হয়ে অফিস চলে গেল। বর্ষাকেও সাথে নেয়নি। বর্ষা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বলতে লাগলো, আজ নিশ্চয়ই অনেক দেরি হয়ে গেছে। এ কি, পাশে দেখি উনি নাই। কয়টা বাজে দেখি তো। ওরে আল্লাহ, 9টা বাজে। উনি কোথায়? পুরো বাড়ি খুঁজলাম, না উনি কোথাও নেই। বাহিরে কারটাও নেই। নিশ্চয়ই আজ আমাকে রেখে অফিসে চলে গেছে। এত রাত, অভিমান কোথা থেকে আসে? বর্ষাও রেডি হয়ে অফিসে চলে গেল। বর্ষা অফিসে গিয়ে সোজা সাব্বিরের ক্যাবিনে হাঁটা ধরল। ক্যাবিনের সামনে এসে বলতে লাগলো, আসতে পারি? সাব্বির বর্ষাকে দেখে আবারও চোখ নামিয়ে নিল আর বলল, আসো। একটা কথা বলতাম। এখন ব্যস্ত আছি, পরে আসো। আচ্ছা। বর্ষা কিছু না বলে তার ক্যাবিনে চলে গেল। আর সাব্বির মনে মনে ভাবছে, আমি জানি তুমি কি বলবে। নিশ্চয়ই আমার থেকে মুক্তি পেতে চাইবে। তুমি টেনশন করো না, তোমাকে আমি মুক্ত করে দিব। আর সাব্বির দুপুরের আগে অফিস থেকে বের হয়ে গেল। বর্ষা সাব্বিরের ক্যাবিনে আসলে দেখে সাব্বির নেই। পরে জানতে পারে দুপুরের আগে অফিস থেকে বের হয়ে গেছে। উনি দুপুরে চলে গেছে, আমাকে বলেও যায়নি। এত রাগ দেখানোর কি আছে? আজকে বাড়িতে গিয়ালই ভালো করে 2টা থাপ্পড় মারমু। আগে একটা দিছি, কাজ হয় নাই। বর্ষা দেরি না করে বাসায় চলে আসে, কিন্তু বাসায় এসে কোনো লাভ হলো না। সাব্বির এখনো বাসায় আসেনি। রাতে সাব্বির বাসায় আসলে বর্ষা সাব্বিরকে জিজ্ঞেস করে, আজকে সারাদিন কোথায় ছিলেন? অফিসেও তো ছিলেন না। একটু দরকারি কাজ ছিল। ও আচ্ছা, আপনি কি আমার ওপর রাগ করে আছেন? না তো। আমি জানি রাগ করে আছেন। আসলে সেদিনের জন্য সরি। আমি আসলে বর্ষাকে থামিয়ে দিয়ে সাব্বির বলতে লাগলো, আরে কিছু বলতে হবে না, আমি রাগ করি নাই। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা। বর্ষা সাব্বির দুজনেই শুয়ে পড়ল। হ্যাঁ, সাব্বির বর্ষাকে টাচও করেনি। বর্ষা ব্যাপারটা হজম করতে পারছে না। বর্ষার অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকেও সাব্বিরের বুকে ঘুমাতে মন যাচ্ছে, কিন্তু কোথায় যেন একটা বাধার কারণে সাব্বিরের বুকে নিজ ইচ্ছায় যেতে পারছে না। এই বুঝি সাব্বির বর্ষাকে নিজের বুকে টেনে নেবে। এই আশায় বর্ষা ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সাব্বির ঘুমাতে পারল না, কারণ বর্ষাকে বুকে নেওয়া ছাড়া তারও ঘুম হয় না। এভাবে মান অভিমান রাগে রাতটা কেটে গেল। এভাবে দিন যায়, রাত আসে, নতুন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়। দিন দিন সাব্বিরও কেমন যেন হয়ে যাচ্ছে। আগের সাব্বির আর এখনকার সাব্বিরের আকাশ পাতাল ব্যবধান। বর্ষা কিছু জিজ্ঞেস করলেও সঠিক উত্তর পায় না। একদিন বর্ষা বাসায় গিয়ে সাব্বিরকে পেল না। যখন নিজের রুমে আসলো, বিছানার ওপর একটা কাগজ দেখতে পেল। সাইডে তাকাতে দেখলো একটা ডিভোর্স পেপার, এবং সেখানে ইমরানের সাইনও আছে। বর্ষা চোখের পানি আটকে রাখতে পারল না। বর্ষা কাগজটা নিয়ে পড়তে প্রিয় বর্ষা, প্রিয় সম্বোধন করলাম কারণ তুমি সব সময় আমার কাছে প্রিয়ই ছিলে, কিন্তু আমি তোমার কাছে প্রিয় হতে পারলাম না। আমি নাকি তোমাকে জোর করে বিয়ে করেছি। এত ভালোবাসার পরেও এই কথা বলতে পারলে? আসলে জোর করে কোনোদিন ভালোবাসা হয় না, সেটাই তুমি প্রমাণ করলে। এখানে থাকলে হয়তো তোমার সাথে বারবার দেখা হবে, অন্য কারোর সাথে তোমাকে আমি সহ্য করতে পারবো না। অনেক ভালোবাসি যে, তাই রাতের ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি। আর হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। তুমি করে দিলেই তুমি মুক্ত। ইতি সাব্বির। বর্ষা কাগজটা পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে
আপনি এইভাবে চলে যাবেন? এখন 7টা বাজে। ওনাকে আমার আটকাতে হবে, তা না হলে ওনাকে আমি হারিয়ে ফেলবো। বর্ষা এক দৌড়ে বাইরে গিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বর্ষা এয়ারপোর্টে এসে ভেতরে ঢুকতে গেলে এয়ারপোর্টের গার্ডরা এসে বাধা দিয়ে বলে, ম্যাম কোথায় যাচ্ছেন? ভিতরে যাব, সরুন। আপনার পাসপোর্ট ভিসার টিকিট আছে? না, আমার কাছে পাসপোর্ট টিকিট নেই। সরি ম্যাম, তাহলে তো আপনি ভিতরে যেতে পারবেন না। প্লিজ আমাকে ভেতরে যেতে দিন, না হলে আমার সাব্বির আমাকে রেখে চলে যাবে। না ম্যাম, তা হয় না। পাসপোর্ট টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না। বর্ষা কিছু না বলে গার্ডগুলিকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে সাবিরকে খুঁজতে লাগলো। বর্ষাকে ধরার জন্য গার্ডগুলিও পেছন পেছন তাড়া করছে। এয়ারপোর্টের উৎসুক জনতা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আসলে হচ্ছেটা কি? এটা কি কোনো সিনেমার শুটিং, নাকি যে নায়িকা দৌড়াচ্ছে আর গুন্ডাগুলো তাকে তাড়া করছে? হঠাৎ করে আবহাওয়াটাও কেন যেন পরিবর্তন হয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। বর্ষা কান্না করছে আর বলছে, সাব্বির, আপনি কোথায়? আপনি আমাকে কেন কথা বলতে না দিয়ে এভাবে চলে যেতে পারেন? হঠাৎ করে একটা বেঞ্চের উপর বর্ষা চোখ গেল, যেখানে তার খুব কাছের মানুষটা বসে আছে। সে আর কেউ নয়, সাব্বির। বর্ষা এক দৌড় দিল। বর্ষা দৌড়ে এসে সাব্বিরের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাব্বিরের বুকে কিল ঘুষি বসিয়ে বলতে লাগলো, আপনি খুব পচা, খুব খারাপ। আরে মারছো কেন? আর আমি যে খারাপ সেটা আমি জানি। আপনাকে মেরে ফেলাই উচিত। এরই মধ্যে এয়ারপোর্টে গার্ডরা চলে আসলো আর সাব্বিরকে বলতে লাগলো, স্যার, ম্যাম জোর করে এখানে ঢুকে পড়েছে। দেখেন না, এরা আপনার কাছে আমাকে আসতেই দিচ্ছিল না, তাই ধাক্কা দিয়ে চলে এসেছি। সাব্বির চোখ দিয়ে ইশারা করে গার্ডদের চলে যেতে বলল। গার্ড চলে গেল। সাব্বির বর্ষাকে বলতে লাগলো, আচ্ছা তুমি এখানে কেন? তো কোথায় থাকবো? আমি কি জানি? কুত্তা, বিলাই, হারামি, নিজের বউকে একা রেখে চলে যাচ্ছিস কেন? বউ তো আমার সাথে থাকতে চায় না, তাই তো তাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমি কি তোর কাছে মুক্তি চেয়েছি নাকি? তুমিই তো বললে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তুমি তো আমাকে চলে যেতে বললে। চলে যেতে বলেছি, তবে এতটা দূরেও যেতে বলিনি। আমার প্লেনের সময় হয়ে গিয়েছে, আমি আসি। সাব্বির কথাটা বলে হাঁটা ধরা মাত্রই বর্ষা এসে সাব্বিরের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, ওই তুই কি পাইছিস কি? হ্যাঁ, জোর করে বিয়ে করবি, যখন ইচ্ছে তখন কিস করবি, আবার যখন ইচ্ছে তখন ছেড়ে চলে যাবি। আর একবার যদি চলে যাওয়ার কথা বলিস তো ঠ্যাং ভেঙে বাসায় লটকায় রাখবো। এখানে থেকেও কি করব? কেউ তো আর আমাকে ভালোবাসে না। কে বলেছে ভালোবাসে না? সাব্বির অভিমানী কণ্ঠে বলতে লাগলো। আমি জানি ভালোবাসে না, তার থেকে ভালো আমি চলেই যাই। বলেই সাব্বির হাঁটা ধরল। তখনই বর্ষা চিৎকার করে বলে উঠল, আমি সাব্বিরকে ভালোবাসি। সাব্বির বর্ষার কথা শুনেই থেমে গেল। আর পেছনে তাকিয়ে বর্ষাকে বলল, কি বললে? আরেকবার বলো। আমি আপনাকে ভালোবাসি। সত্যি? তাহলে অফিসের ওই ছেলেটা? আরে, ও আমার বন্ধু, আমার এক বান্ধবীকে পছন্দ করে, তাই কিভাবে প্রপোজ করবে আমার কাছে জানতে চাইছিল। কিন্তু ওই ছেলে তোমার হাত ধরবে কেন? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আর কাউকে আমার হাত ধরতে দিব না। আমাকেও ধরতে দিবে না? ধুর, মজা করেন কেন? আচ্ছা তুমি যে বললে আমাকে ভালোবাসো, তাহলে তো এখন থেকে আমার অত্যাচার সহ্য করতে হবে। পারবে তো সহ্য করতে? রোমান্টিক অত্যাচার। আপনার রোমান্টিক অত্যাচার এতদিন তো সহ্য করেই আসছি, এখন না হয় করব। তাই? হঠাৎ করে আকাশে বজ্রপাত শুরু হলো। বর্ষা ভয় পেয়ে সাব্বিরকে জড়িয়ে ধরল। এই প্রথম বর্ষা নিজ থেকে সাব্বিরকে জড়িয়ে ধরেছে। সাব্বিরের খুশি দেখে কে? সাব্বির মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল। তাহলে অত্যাচার শুরু করা যাক। মানে পাগল হয়েছেন? কি বলছেন? সাব্বির কিছু না বলে বর্ষাকে কোলে তুলে নিল। কোল থেকে নামান আমাকে। আমি কি এখানে কিছু করব নাকি? বাসায় গিয়ে করব, চিন্তা করো না। আর এত কষ্ট করে দৌড়ে আমার কাছে আসলে তাই একটু কোলে নিলাম। বর্ষা সাব্বিরের কোল থেকে নামার জন্য ছটফট করছিল, তাই সাব্বির বর্ষাকে ধমক দিয়ে বলল, এই বেশি নড়াচড়া করবে না, তাহলে একদম নিচে ফেলে দিব। বর্ষার ধমক খেয়ে চুপ হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বর্ষা আর সাব্বির দুজনেই ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি চলুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো। চুপ, একটা কথাও নয়। শালা ডেভিল, কথায় কথায় শুধু ধমক দেয়। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে সাব্বির বর্ষাকে নিয়ে হেঁটে যাচ্ছে। আজকে বৃষ্টিও তাদের মিলনকে স্বাগত জানাচ্ছে। বর্ষা ভাবছে কিছুদিন আগের কথা।
এমন এক বৃষ্টির দিনে সাব্বির তাকে আশিকি স্টাইলে কিস করেছে। তখন যদিও তার মতো ছিল না ও, কিন্তু অনুভূতিটা খুব ভালো লেগেছিল। আজকেও আসি কি স্টাইলে কিস হয়ে যাক। সাব্বিরের কথা শুনে বর্ষা ভ্যাবাচাকা খেয়ে গেল। আর আমতা করেই বলতে লাগলো, মানে আরে এই বেটা আমার মনের কথা জানলো কি করে? এখন তোমাকে আসি কি স্টাইলে কিস করব। এই একদম না। ওকে থাক, লাগবে না। বর্ষা বুঝতে পারছে সাব্বির অভিমান করেছে, তাই বর্ষা হুট করেই তার উনিটা নিয়ে সাব্বিরও নিজের মাথায় দিল। সাব্বির তো চরম অবাক হয়ে গেল। বর্ষা কোনো কথা না বলেই সাব্বিরের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ঢুকিয়ে ফেলল। সাব্বিরের পা থমকে গেল। বর্ষা তাকে কিস করেছে নিচ থেকে। বিষয়টা ভাবা যায়। বর্ষা সাব্বিরের থেকে সরে আসে, ওনাটা সরিয়ে লজ্জায় সাব্বিরের বুকে মুখ লুকায়। সাব্বির ব্যাপারটা বুঝতে পেরে আর কথা বাড়ল না। বর্ষাকে গাড়িতে বসিয়ে বাসায় রওনা দিল। গাড়িতে বর্ষা সাব্বির কেউই কোনো কথা বলল না। বাসায় এসে সাব্বির বর্ষাকে বলতে লাগলো, আজকে তোমাকে অনেক অত্যাচার করব, রেডি থেকো বর্ষা, আমার রোমান্টিক অত্যাচারের জন্য। মাথায় শুধু আজে বাজে চিন্তা আসে আপনার। কোনো কথা হবে না, শুধু রোমান্স হবে আজকে। তাহলে আমি রুমেই যাব না। দেখা যাবে কে রুমে না যায়। দেখা যাবে। বর্ষা সাব্বির ফ্রেশ হয়ে ডিনার করে নিল। ডিনার শেষে বর্ষা কেটে পড়লো, অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। আর এইদিকে বর্ষা আসতে দেরি হচ্ছে দেখে কি হলো, রুমে এখনো আসছে না কেন? সত্যি সত্যি কি অন্য রুমে চলে গেল নাকি? যাই ধরে নিয়ে আসি, ফাঁকি বাজবো আমার। অন্যদিকে বর্ষা শুয়ে শুয়ে বিড়বিড় করে বলছে, আসছে আজকে আমাকে নাকি অত্যাচার করবে, তাও আবার রোমান্টিক অত্যাচার। এবার দেখি কিভাবে করে। যাবই না আমি আজকে রুমে। সাব্বির সারা পুরো বাড়ির সব ঘরেই বর্ষাকে খুঁজতে লাগলো। একটা রুমে সে দেখলো রুমটার ভেতর থেকে আটকানো। সাব্বির বর্ষাকে ডাক দিল। বর্ষা, বাহিরে আসো, আমি জানি তুমি এখানে আছো। কি হলো, কথা বলছো না কেন? দেখেছো বাবাকে, কি লুচু ছেলে, আমাকে ঠিকই খুঁজে বের করে ফেললো। না, আমি এই রুম থেকে বের হব না। কি হলো বর্ষা, বের হচ্ছ না কেন? এই একদম আমাকে রাগাবে না বলে দিলাম। তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসো। না, আমি বের হব না। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। না, এই ঘাড় তেরা মেয়ে শুনবে না, একটু ভয় দেখাতে হবে। ঠিক আছে, তুমি দরজা না খুললে আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, তুমি একলা একলা থাকো। হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ এলো। আর ঝড়ের গতিতে বর্ষা এসে সাব্বিরের কলার ধরে রাগী গলায় বলতে লাগলো, ওই, আপনি কোথায় যাবেন আমাকে রেখে? এখান থেকে এক পা আগায় দেখি পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে রাখবো। ও আচ্ছা তাই। সাব্বির কোনো কথা না বলে বর্ষাকে কোলে তুলে নিল। আর বর্ষা বলতে লাগলো, এই, কোলে নিলেন কেন? সাব্বির কোনো কথা না বলেই বর্ষাকে এই রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর দরজা লাগিয়ে আসলো। তখন বর্ষা কাপা গলায় সাব্বিরকে বলতে লাগলো, কি হলো, দরজা আটকালেন কেন? সাব্বির দুষ্টুমি মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, তুমি জানো না কেন দরজা লাগিয়েছি? এই, আপনি না চলে যাবেন? যান, চলে যান। এখন আর যাব না, বউকে কাছে পেয়েছি, তাকে আদর করব। এই দেখুন। আর কোনো কথা হবে না। সাব্বির বর্ষাকে আর কথা বলতে দিল না। বর্ষার ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। ওর ঠোঁট ছেড়ে ঘাড় গলায় চুমু খেতে লাগলাম। আমি ওনাকে কেন যেন বাধা দিতে পারছি না। হয়তো আমার মনও তাই চাই যা তিনি চান। আমি বর্ষার জামার চেন আস্তে আস্তে খুলে ঘাড় পিঠে চুমু চুমু ভরিয়ে দিতে লাগলাম। আমি বর্ষার জামাটার চেন টান দিয়ে খুলে ফেললাম। ওনার প্রতিটা স্পর্শে আমি পাগল হয়ে যাচ্ছি। আগে তো একবার উনি আমায় এতটা কাছে এসেছেন, তখন তো এমন মনে হয়নি। হয়তো এখন ওনাকে ভালোবাসি বলে আমার এমন অনুভূতি হচ্ছে। আমি একটানে ওনার শার্ট খুলে ওনার নগ্ন বুকে চুমু খেতে লাগলাম। বর্ষা তো আমাকে পাগল করে দিচ্ছে। আমি বর্ষার বুকে পিঠে চুমু খেতে লাগলাম। আজকে রাতে বর্ষা সাব্বিরের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আজকে তারা সারা জীবনের জন্য একে অপরের হয়ে গেছে। চলতে থাকুক তাদের এই রোমান্টিক অত্যাচার। ঘুম থেকে উঠে দেখি আমি ওনার বুকের মধ্যে জড়সড় হয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছি। বিছানার নিচে তাকাতেই দেখলাম নিচে আমার জামাটা পড়ে আছে। কাল রাতের কথা মনে পড়তেই খুব লজ্জা লাগছে। ওনার বুকে নখের আঁচড় দেখা যায়, বুকটা লাল হয়ে আছে। আমি তো লজ্জায় পারি না মাটির নিচে ঢুকে যাই। আমি ওনার বুকে চুমু দিলাম, গালেও কপালে চুমু দিলাম। আমার সাব্বির এত সুন্দর কেন? কোনো কালেও যেন কোনো শাকচুন্নির নজরে না লাগে। উনি শুধু আমার। এইসব ভেবে ভেবেই আমি হাসছি।
কি ম্যাডাম, আপনি এত হাসছেন কেন? কে কে কি কোথায় আপনি ঘুমাননি? না, ঘুমাইনি। দেখছি আমার বউ কত রোমান্টিক হচ্ছে। ইস কি লজ্জা। ওনার বুকে মুখ লুকালাম। থাক ম্যাম, আর লজ্জা পেতে হবে না। এখন আমাকে আরও একবার আদর করো দেখি। পারবো না, দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে তো। ম্যাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এটা আপনার স্বামীর অফিস। দেরি করে গেলেও কিছু হবে না। তবুও আমি এখন উঠবো। জানি তোমাকে দিয়ে হবে না, যা করার আমাকে করতে হবে। সাব্বির বর্ষার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। আরও একবার দুজনে ভালোবাসার সাগরেই ডুব দিল। অতঃপর তারা ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সাব্বির ড্রাইভ করছে আর নিশা পাশে বসে আছে। বর্ষার চুলগুলো বাতাসে উঠছে। খুব সুন্দর লাগছে বর্ষাকে দেখতে। বর্ষা, তোমাকে না খুব সুন্দর লাগছে। বর্ষার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসছে। বর্ষা ফাজলামি করে বলল, সুন্দর দিয়ে কি হবে, একদিন তো মরেই যাব। মানে? মানে খুঁজে কি হবে, একদিন তো মরেই যাব। বর্ষার কথায় সাব্বির বেশ অবাক হয়ে গেল। গাড়িটা ব্রেক করে ফেলল। মৃদু কুচকে বলল, বর্ষা, কি বলছো এইসব? কিছু বলে কি হবে, একদিন তো মরেই যাব। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? মাথা ঠিক থেকে কি হবে, একদিন তো মরেই যাব। বর্ষা, আমার মেজাজ গরম করবে না বলে দিচ্ছি। জাজ গরম করে কি হবে, একদিন তো মরেই যাব। সাব্বির তখন বুঝতে পারছে বর্ষা এখন তাকে চালাতে চায়। সাব্বিরও কম জানে না। সাব্বিরও পর্জি নিয়ে বলতে লাগলো, বর্ষা, আমার বান্ধবী রিনুকে চিনো? আপনার বান্ধবীকে চিনে কি হবে, একদিন তো মরেই যাব। ওই রিনু মেয়েটাকে না আমার খুব পছন্দ, ও আমাকে খুব পছন্দ করে। পছন্দ হলে কি হবে, একদিন তো 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 কি কি কাকে পছন্দ আপনার? পছন্দ হলে কি হবে, একদিন তো মরেই যাব। ওই মেয়েটা আপনার কোন কালের বান্ধবী? তা জেনে কি করবে, একদিন তো মরেই যাব। মরে যান, আর যাই করুন, ওই মেয়েটাকে কে আমাকে বলুন। মেয়েটাকে তা দিয়ে কি হবে, একদিন তো মরেই যাব। দেখুন আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করে কি করবে, একদিন তো মরেই যাব। বর্ষা এখন নিজের ফাঁদে নিজেই পড়েছে। সে কি করবে বুঝতেই পারছে না। এই শুনুন না একটু। শুনে আর কি হবে, একদিন তো মরেই যাব। আমি কিন্তু এখন কেঁদে দিব। কেঁদে আর কি হবে, একদিন তো মরেই যাব। বর্ষা কিছু না বলে সাব্বিরের শার্টের কলার টেনে ধরে নিজের কাছে এনে সাব্বিরের গালে একটা চুমু খেল। সাব্বির তো মনে হয় কারেন্টের শক খেয়েছে। পরে ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসলো। এটা কি হলো? কই কি হলো? চুমু খেলে কেন? আমার জামাইকে আমি চুমু খেয়েছি, তাতে আপনার কি? আমার কি মানে? নাকি আমার জামাইকে চুমু খেয়েছি এজন্য আপনার হিংসে হচ্ছে? ওরে বাহ, আমার আনরোমান্টিক বউটা তো রোমান্টিক হয়ে গিয়েছে। আমি আনরোমান্টিক বউ না, ওকে? তো তুমি কি? আমি আপনার রোমান্টিক অত্যাচারে রোমান্টিক বউ। আমার বউটা তো অনেক কথা শিখে গিয়েছে। বুঝতে হবে। এখন আমার রোমান্টিক বউয়ের মতো আমাকে আরেকটা রোমান্টিক চুমু দাও তো। এখন আর দিতে পারবো না, যে একটা পেয়েছেন শুকরিয়া আদায় করেন। তা তো হবে না, তুমি যে আমার রোমান্টিক বউ তা চুমু দিলে বোঝা যাবে, না দিলে বুঝবো তুমি মোটেও রোমান্টিক না। এখন আপনাকে চুমু দিয়ে আমি রোমান্টিক কিনা তা প্রমাণ করতে হবে। ওকে, দিচ্ছি। তার আগে আপনি আপনার চোখ বন্ধ করুন। আবার চোখ বন্ধ করবো কেন? বন্ধ করেন, না হলে দিব না। ওকে, বন্ধ করছি। সাব্বির চোখ বন্ধ করলো। বর্ষা তার ঠোঁট আস্তে আস্তে সাব্বিরের গালের সামনে নিয়ে চুমু দিবে। এমন সময় সাব্বির তার গাল ছড়িয়ে বর্ষার ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল। এটা কি হলো? কই কি হলো, শুধু কিসই তো, আর কিছুই না। এটা কিন্তু চিটিং। চিটার একটা, শয়তান, ইবলিশ একটা। সব তোমার বর। জানি তো, বলতে হবে না। সাব্বির গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসলো আর যে যার ক্যাবিনে চলে গেল। অনেকক্ষণ হলো বর্ষার সাথে সাব্বিরের দেখা হয় না, তাই সাব্বির বর্ষাকে ফোন দিয়ে নিজের ক্যাবিনে আসতে বলল। কি হলো, ডাকলেন কেন? কয়টা বাজে? টাইম জানার জন্য আমাকে ডাকছেন? তোমাকে দেখাচ্ছি। কি টাইম জানার জন্য? সাব্বির বর্ষার দিকে এগুতে লাগলো আর বর্ষা পিছাতে লাগলো। কি হলো, এগোচ্ছে কেন? তুমি পিছাচ্ছ কেন? এমন করছেন কেন? আমি কি কিছু করেছি? 1 ঘন্টা হয়ে গেল, অথচ তুমি আমার সাথে দেখা করোনি কেন? কাজ করছিলাম তো। আচ্ছা যাও, তোমার কাজ করো। যা। এটা কি হলো, উনি রাগ করেছে? এখন রাগ ভাঙাবো কি করে? সাব্বির গিয়ে নিজের চেয়ারে বসে পড়লো। বর্ষা সাব্বিরকে বলতে লাগলো, এই যে শোনেন না,
বর্ষার কথায় সাব্বির কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে চুপচাপ বসে রইল। বর্ষা সাব্বিরের সামনে গিয়ে বলতে লাগলো, কি হলো? আমার দিকে তাকান। সাব্বির আবার অন্যদিকে ঘুরে মোবাইলে গেমস বের করে গেমস খেলতে শুরু করলো। বর্ষার কোনো উপায় না পেয়ে ধপাস করে সাব্বিরের কোলে বসে পড়ল। কিন্তু সাব্বির এমন ভাব ধরলো যে এখন কি হচ্ছে তার কিছু জানে না। ওই তাকান না আমার দিকে। যাও নিজের কাজ করো গিয়ে। না, যাব না। যাবে না তো কি করবে? এইভাবে আপনার কোলে বসে থাকবো। না, বসে থাকা লাগবে না। এইভাবে কাজ হবে না। আমি হুট করে সাব্বিরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিলাম। আমি ভাবিনি ও এভাবে কিস করে বসবে, তাই আমিও সুযোগ পেয়ে ও ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। 5 মিনিট পর ছাড়লাম, দেখলাম বর্ষার লজ্জা পেয়ে চলে যাচ্ছিল। এভাবে কিস পেলে রোজ রোজই রাগ করব, তাতে আমারই লাভ। সাব্বিরের কথায় বর্ষা পারে না, লজ্জায় মাটির নিচে চলে যায়। বর্ষা মুখ ভেঙচি দিয়ে বলে, ঢং। আর শোনো, এখন থেকে মিনিটে মিনিটে আমার সাথে দেখা করবা। লাঞ্চ টাইমে রিনু মানে বর্ষার কলিগ বর্ষার কাছে এসে দুষ্টুমি করে বলতে লাগলো, কি গো ম্যাম, লাঞ্চ করবেন না? হ্যাঁ, করবো তো। আমার তো খেয়ালই নেই। এত কাজ করলে খেয়াল থাকবে কি করে? আচ্ছা, আমি লাঞ্চ করে আসি। যান যান, বসের সাথে লাঞ্চটা করে আসেন। বর্ষা দিল এক দৌড় সাব্বিরের ক্যাবিনে। ক্যাবিনে এসে দেখলো সাব্বির কাজ করছে। বর্ষা একটু ভাব নিয়ে সাব্বিরকে বলতে লাগলো, লাঞ্চ না করে এখনো কাজ করছেন? হ্যাঁ, ওর সাথে করব তাই। সাব্বিরের কথা শুনে বর্ষা ভেঙচি দিয়ে বলতে লাগলো, ঢং। বর্ষা খাবার সার্ভ করলো। সাব্বির বর্ষাকে বলতে লাগলো, এই 2 প্লেটে খাবার নিচ্ছ কেন? আমরা দুজন না, সেই জন্য 2টো প্লেটে খাবার নিলাম। এই তুমি তো একটা আনরোমান্টিক বউ। কোথায় নিজের হাত দিয়ে বরকে খাওয়াই দিবা, তা না, আইসে 2 প্লেট নিয়া। পারবো না আমি খাইয়ে দিতে, নিজের হাত দিয়ে খান। থাক, লাগবে না, আমিও খাবো না। ঢং দেখলে বাঁচি না। আর শুধু রাগ করে। বর্ষা সাব্বিরের কোলে বসে সাব্বিরকে খাওয়াতে লাগলো। সাব্বিরও নিজের হাতে বর্ষাকে খাওয়াতে লাগলো। সাব্বির খাওয়ার ফাঁকে ফাঁকে বর্ষার গালে চুমু খায়। 1 লোমা খাবার তো একটা চুমু। বর্ষা তো কিছু বলতেও পারছে না, না সহ্য করতে পারছে। এভাবে তারা খাবারটা শেষ করে। বর্ষা, খাবারটা না খুব ঝাল, একটু মিষ্টি হলে খুব ভালো হতো। কিন্তু এখন মিষ্টি বাবু কই? তোমার কাছেই তো মিষ্টি আছে, যা সব মিষ্টিকে হার মানায়। আমার কাছে মিষ্টি আছে কোথায়? সাব্বিরের কথা মানে বুঝতে পারে যে সাব্বির কি মিন করছে। না 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 না, এখন কোনো মিষ্টি হবে না। আমি মিষ্টি আদায় করে নিতে পারি। দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। সাব্বির বর্ষা আর কোনো কথা না শুনে বর্ষার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। অফিস টাইম শেষে বাসায় এসে সাব্বির দুষ্টুমির চোখে তাকিয়ে বর্ষাকে বলে, এই বর্ষা, আজকে আমরা একসাথে গোসল করব। সাব্বির এমন কথা শুনে বর্ষার ঢোক গিলে বলে, কি 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 একসাথে? না, দরকার নেই। বর্ষা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে দিত আর ভেতর থেকে দরজা আটকে দিল। আর মনে মনে বলতে লাগলো, আসছে আমার গোসল করাতে। আমি তাড়াতাড়ি গোসল করিনি। বর্ষা, ভালো হবে না বলে দিচ্ছি, দরজা খোলো। এখন খুলতে পারবো না, আমি গোসল করছি। দেখো, রাগ উঠাবা না, বলে দিলাম। বর্ষার কথা বলল না। কি হলো, দরজা খুলো বর্ষা। বর্ষা দরজা না খুলে গোসল করে নিল। এদিকে সাব্বির তো রাগে ফুঁসছে। বর্ষা যখন দরজা খুললো, সাব্বিরের চেহারা দেখে ভয়ে শেষ। কাপা গলায় বলতে লাগলো, যান গোসল করে আসুন। সাব্বির কোনো কথা না বলে বর্ষাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভেতরে নিয়ে দরজা লক করে দিল। দেখুন, আমি কিন্তু গোসল করছি। জানি, এখন বরের সাথে গোসল করবা। না না, আমি করব না, যেতে দিন আমাকে। সাব্বির বর্ষার কথা না শুনে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানিতে বর্ষা সাব্বির দুজনেই ভিজে চুপসে গেল। বর্ষা শাড়ি পরেছিল, পানি পড়াতে বর্ষার শাড়ি শরীরের সাথে লিপটে গেল। বর্ষাকে এই অবস্থায় দেখে আমার নেশা লেগে গিয়েছে। শাড়ির ভেতরে বর্ষার ফর্সা পেট দেখা যাচ্ছে। আমি শাড়ির আঁচল টান দিয়ে নিচে ফেলে দিলাম। তারপর যা অঘটন ঘটার তাই ঘটে গেল। আপনারা চোখ বন্ধ করেন এখন। গোসল শেষে মিম টাওয়াল দিয়ে চুল মুছতেছে। তখন সাব্বির এসে বর্ষার হাত থেকে টাওয়ালটা নিয়ে বর্ষাকে নিজের একদম কাছে নিয়ে এসে বর্ষার চুল মুছে দিতে লাগলো। আহা, কি ভালোবাসা! হিংসে হচ্ছে কিন্তু খুব। আজকের গোসলটা দারুণ হয়েছে, ভাবছি প্রতিদিনই এভাবে গোসল করব। এই না না না, আমার লজ্জা করে। কি বলো, এখনো আমি
এখনো তোমার লজ্জা ভাঙতে পারিনি, তাহলে তোমার লজ্জা ভাঙার দায়িত্ব নিতে হয়, কি বলো? সাবিরের কথায় বর্ষার লজ্জা পেল আর বলতে লাগলো, প্লিজ টপিক চেঞ্জ করেন। করবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আমাকে তুমি করে বলতে হবে। চেষ্টা করব। না না, তা হবে না। আচ্ছা বলবো। এখন চলে ডিনার করে নি। তুমি করে না বললে যাব না। ওকে চলো না, ডিনার করতে যাই। ঠিক আছে চলো। তারপর দুজনে নিচে গিয়ে ডিনার করে নিল। ঘুমানোর সময় বেডে একটা বালিশ দেখে সাবির বর্ষাকে বলতে লাগলো, একই বিছানায় একটা বালিশ কেন? একটাই তো থাকবে। আমরা দুজন না? এই আপনি বলে খুব রোমান্টিক, অথচ এটাই বুঝতে পারছেন না বালিশ কেন একটা। তুমি বলো কেন? আজ থেকে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, সেই জন্য একটা বালিশ। এখন বুঝতে পারছো? ও এই ব্যাপার, আমার বউটা তো আজকাল রোমান্টিক হয়ে যাচ্ছে। সাবির বর্ষাকে বুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন খান বংশের মালিক রিশাদ খান অফিসে আসে। হ্যালো চৌধুরী। হ্যালো, কি অবস্থা? হঠাৎ আমার অফিসে কি মনে করে? একটা দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আগামীকাল আমার জন্মদিন, তাই আপনার এবং আপনার পিএ বর্ষার উপস্থিতি কামনা করছি। ওকে, আসবো। ধন্যবাদ। স্বাগতম। রিশাদ বর্ষার কেবিনে এসে বর্ষার সাথে কথা বলে চলে গেল। পরের দিন বর্ষা আর সাব্বির একই কালারের ড্রেস পরে রিশাদ খানের পার্টিতে রওনা দিল। থ্যাংক ইউ চৌধুরী, আপনার আশাতে অনেক খুশি হয়েছি। হুম। রিশাদ বর্ষার দিকে তাকিয়ে উপর থেকে নিচ থেকে দেখে হাঁ হয়ে রইল। বর্ষাকে যা লাগছে না। রিশাদ খান বর্ষাকে উদ্দেশ্য করে বলে, ইউ আর সো বিউটিফুল। থ্যাংক ইউ। সাব্বির তোর আগে ফুসছে, তার বর্ষাকে অন্য কেউ প্রশংসা করুক সেইটা নিতে পারছে না, এখানে কিছু বলতেও পারছে না। রিশাদ খান সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, এনজয় দ্য পার্টি। হুম। হঠাৎ রিশাদ স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিল আর বলতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সেই সাথে আজকের এই খুশির দিনে আমি আপনাদের আরেকটা খুশির খবর দিতে চাই। আমি একজনকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি। আজকের দিনে সেই উপস্থিতি আছে। আমি তাকে আমার মনের কথাটা বলে দিতে চাই। রিশাদ স্টেজ থেকে নেমে বর্ষার সামনে এসে দাঁড়ালো। সবাই তো উৎসুক হয়ে দৃশ্যটা দেখছে, রিশাদ খান কি করতে চাইছে। রিশাদ বর্ষার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, বর্ষা, আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলি। এই রিশাদ খানের জন্য অনেক মেয়ে পাগল, কিন্তু এই রিশাদ খান শুধু তোমাকে চায়। অল ইউ মেরি মি। বর্ষা অবাক হয়ে গেছে রিশাদ খানের কথা শুনে। সাব্বির নীরব দর্শকের মতো সব দেখছে আর শুনছে। না, আমি বিবাহিত, আমার স্বামী আছে। রিশাদ কিছুক্ষণ ভাবলো, তারপর বর্ষাকে বলতে লাগলো, তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। কি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? ওকে, তোমায় যেহেতু সারা জীবনের জন্য পাবো না, তখন এক রাতের জন্য হলেও তোমাকে চাই। লাগলে তোমাকে টাকাও দেব। রিশাদ শেষের কথাটা আসতে বলল। সাব্বির বর্ষার কাছে থাকায় সে কথাটা শুনতে পেয়েছে। সাব্বির নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারো না। সে এক দৌড়ে ইশাদের শার্টের কলার ধরে হেলো পাথারি মারতে লাগলো। হ্যাঁ, চিৎকার করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে সাব্বির চৌধুরীর স্ত্রীকে এমন প্রপোজ করার? তোকে তো আমি মেরেই ফেলবো। সাব্বির ইশাদকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। কেউ সাহস করে এগোতেই পারছে না। বর্ষা গিয়ে সাব্বিরকে হাতকালো। ওকে ছেড়ে দাও, মরে যাবে তো, প্লিজ ছেড়ে দাও। সাব্বির রাগি চোখে বর্ষার দিকে তাকালো। বর্ষা ভয় পেয়ে ঢোক গেল। সাব্বির পার্টিতে আসা সবার উদ্দেশ্যেই বলল, সবাই শুনে রাখো, সাব্বির চৌধুরীর ওয়াইফের দিকে যে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। সাব্বির কথাটা বলেই বর্ষার হাত ধরে টেনে বাইরে চলে আসলো। গাড়িতে বর্ষাকে বসিয়ে নিজেও বসে বাড়িতে চলে আসলো। আসার সময় কেউ একটা কথাও বলেনি। বাড়িতে সাব্বির রুমে বসে পাঁচারি করছে আর বলছে, কুত্তার বাচ্চা, কত বড় সাহস আমার স্ত্রীকে এমন প্রস্তাব দেয়। সাব্বিরের ওয়াইফকে এক রাতের অফার করে। ওর ভাগ্য ভালো ওকে আমি মেরে ফেলিনি। বর্ষা বেচারি বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে আর সাব্বিরের কাণ্ড দেখছে। বর্ষা কোনোদিনও সাব্বিরের এই রূপ দেখেনি। বর্ষা বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে সাব্বিরের কাছে আসলো। সাব্বির এখনো রাগে চটপট করছে। বর্ষা গিয়ে সাব্বিরের হাত ধরলো। সাব্বির বর্ষার দিকে তাকালো আর বলতে লাগলো, কি হয়েছে তোমার?
বর্ষা সাব্বিরকে টেনে এনে সোফায় বসালো। সাব্বির ভ্রু কুচকে বলল। কি করছো কি? বর্ষা সাব্বিরের কোলে বসে পড়ল আর বলতে লাগলো। চুপ, শুনুন আমার কথা। আপনার বউটা অনেক সুন্দরী, যে কেউ তাকে পছন্দ করবে। তাতে কি এই বউটা তো আপনারই, তাই না? এই বর্ষার জন্ম হয়েছে সাব্বিরের জন্য। এই বর্ষা সাব্বিরকে অনেক ভালোবাসে। তারপরও যদি কেউ তোমার দিকে আঙুল তোলে তাহলে তার অবস্থা আমি নাজেহাল করে ছাড়বো। লোকেরা লোকের কথাই বলবে। পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তিও যদি আমাকে প্রপোজ করলে তারপর আপনার বউটা তাকে রিজেক্ট করে দেবে, কারণ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। কথাটা বলেই বর্ষা সাব্বিরের দুই গালে কপালে ভালোবাসার পরশ রেখে দিল। বর্ষার কথা শুনে সাব্বির খুশি হয়ে বলতে লাগলো। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। আই লাভ ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ টু মাই লাভলি ওয়াইফ। সাব্বিরও বর্ষার কপালে ভালোবাসার পরশ রেখে দিল। যখনই ঠোঁটে ভালোবাসার পরশ রেখে দিবে ঠিক তখনই বর্ষা দৌড়ে পালিয়ে গেল। সাব্বির বর্ষাকে ধরার জন্য ছোটাছুটি করছে। বর্ষা একবার বিছানার এই পাশে যাচ্ছে তো আরেকবার বিছানার ওই পাশে। সাব্বির বর্ষাকে ধরার জন্য বর্ষার পিছনে ছুটছে। বর্ষা হঠাৎ করে এই হোঁচটকে বিছানায় গিয়ে পড়ল। সাব্বিরও সুযোগ পেয়ে এক লাফে বিছানায় উঠে বর্ষার উপর হালকা ভর দিয়ে শুয়ে পড়ল। এবার কোথায় পালাবে সুন্দরী? এই সাব্বিরের হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। কি হচ্ছে এটা কি? ছাড়ো ছাড়ো বলছি। ছাড়তে হবে কেন? তুমি ছুটে পালাও। পারলে কি আর তোমাকে বলতাম? সাব্বির নিজের মুখটা বর্ষার মুখের একদম কাছে নিয়ে এলো। সাব্বিরের নিঃশ্বাস বর্ষার মুখে এসে পড়ছে। বর্ষা যেন এক অজানা মায়ায় জড়িয়ে যাচ্ছে। সাব্বির আলতোভাবে বর্ষার ঠোঁটে ভালোবাসার পরশ রেখে দিল। ধীরে ধীরে তারা ভালোবাসার এক মহা সমুদ্রে পাড়ি জমালো। রাত ৩টা। বর্ষা সাব্বিরের বুকে শুয়ে আছে। সাব্বির বর্ষার চুলে বিলি কেটে দিচ্ছে। বর্ষা সাব্বিরের কপালে ভালোবাসার উষ্ণ পরশ রেখে দিয়ে শক্ত করে ঝরিয়ে ধরল। ইদানিং মনে হচ্ছে আমার বউটা বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। বর্ষা কথা না বলে সাব্বিরের বুকে তার আঙ্গুল দিয়ে খেলা করছে। তখন সাব্বির বর্ষাকে বলে। ঘুমাবে না? হুম, কি হলো? ঘুমাচ্ছি তো। ওকে, ঘুমাও। সাব্বির বর্ষার কপালে চুমু দিয়ে বর্ষা জড়িয়ে ঘুমের দেশে চলে গেল। সকালবেলা বর্ষা সাব্বির ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে বসলো। অপরদিকে রিশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিশাদের ভাই নিশাদ এই খবরটা পেয়ে রাতে আমেরিকা থেকে দেশে আসার জন্য রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে চলেও আসলো। এসে সোজা ডক্টরের রুমে গেল। নিশাদ ডাক্তার বলতে লাগলো। আমার ভাইয়ের কি অবস্থা ডক্টর? খুবই খারাপ কন্ডিশন। ওনাকে এত মার কে মারলো? আপনার ভাই কোমায় চলে যেতে পারে। না, এ হতে পারে না। যেভাবে পারেন আমার ভাইকে সুস্থ করে দিন। আমরা চেষ্টা করছি। নিশাদ বাসায় গিয়ে রিশাদের সার্ভেন্টদের দিয়ে ধরল। আমার ভাইয়ের এই অবস্থা কে করেছে? চৌধুরী গ্রুপের মালিক সাব্বির চৌধুরী। কিন্তু কেন? তারপর সার্ভেন্টগুলো নিশাদকে সব কিছু খুলে বলল। নিশাদ রেগে গিয়ে বলতে লাগলো। সামান্য একটা মেয়ের জন্য আমার ভাইয়ের এই অবস্থা? ওই মেয়েকে তো আমি দেখে ছাড়বো। সাব্বির চৌধুরী, তোমাকেও এর শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে এই শোনো না, কয়েকদিনের জন্য আমরা কোথাও ঘুরতে যাই, তাহলে কেমন হবে? হানিমুন করার ইচ্ছা নাকি? ধুর। আচ্ছা সরি, বলো কোথায় যেতে চাও? কক্সবাজার যাব। ওকে, আমার বউ কোথাও যেতে চায় আর আমি নিব না, তা কি করে হয়? থ্যাঙ্কস গো মাই ডিয়ার স্বামী। হয়েছে, তাহলে বিকালে রওনা দিব। তুমি আজকে অফিসে যেও না, সব কিছু গুছিয়ে রাখো। আমি অফিসের কাজ বুঝিয়ে দিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে ডিয়ার। সাব্বির বর্ষার কপালে চুমু দিয়ে অফিসে চলে এলো। বিকেলে অফিস শেষে বাসায় এসে বর্ষাকে বলতে লাগলো। বর্ষা কোথায় তুমি? এই তো আমি। চলে এসেছো তুমি? সব কিছু রেডি করেছো তো? তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বর্ষা নীল শাড়ি পরেছে, যেটা সাব্বিরের খুব পছন্দ। বাই দ্য ওয়ে, এই নীল শাড়িতে যা লাগছে না, ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। বর্ষা সাব্বিরের কথায় লজ্জা পেয়ে বলল। হয়েছে, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। জি না, একদম সত্য কথা। থাক, এখন কিছু করব না, আগে কক্সবাজার গিয়ে এলো, তারপর শুধু রোমান্স আর রোমান্স। বর্ষা লজ্জা পেয়ে সেখান থেকে চলে এলো আর বিড়বিড় করে বলতে লাগলো। লোকটার মুখে কোনো কথাই আটকায় না। সাব্বির ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে বর্ষাকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। কক্সবাজার পৌঁছেই তারা বুকিং করা রুমের চাবি নিয়ে রুমে চলে গেল। বর্ষা রুমে এসে
ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। সাব্বিরও খুব ক্লান্ত, তাই সেও বর্ষার পাশে শুয়ে পড়ল। রাতে ঘুম থেকে উঠে দুজনেই রাতের খাবার খেয়ে নিল। খাবার শেষে বর্ষা সাব্বিরকে বলে, এই চলেন না, আমরা রাতে সমুদ্রটা নিজ চোখে দেখে আসি। এত রাতে যাওয়ার দরকার নেই, কালকে যাব। না, আমি এক্ষুনি যাব। বর্ষা, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। বর্ষা অভিমান করে বলে, ওকে, যাব না। সাব্বির বুঝতে পেরেছে বর্ষা অভিমান করেছে, তাই সাব্বিরও হাল্লাদি কণ্ঠে বলে, আমার বউটা কি আমার উপর রাগ অভিমান করেছে? আমি কারো বউ না, কেউ আমাকে ভালোবাসে না। কে বলেছে এই কথা? কার এত বড় সাহস? সে জানে আমি ওর বউটাকে কত ভালোবাসি। কুজু ভালোবাসে, আমার বর আমাকে একটুও ভালোবাসে না। আমি এখন কি করব জানো? কি করবে? আমি এখন আমার বউটাকে কোলে নিয়ে সমুদ্র দেখতে যাব। সাব্বিরের কথায় বর্ষা খুশি হয়ে বলে, সত্যি? মাই ডিয়ার। কিন্তু কোলে নিবেন কেন? কোলে নিতে হবে না, আমি হেঁটেই যাব। তাহলে আর যেতে দিব না। লজ্জা শরম কি কিছুই নাই আপনার? ওটা মেয়েদের থাকে, ছেলেদের না। এই কথা বলে সাব্বির বর্ষাকে করে তুলে নিল। বর্ষাও কিছুই বলল না, কারণ জানে বলে কিছুই হবে না। বর্ষাকে নিয়ে সাব্বির যখন রুমের বাইরে আসলো, তখন সবাই তাদের দিকে তাকিয়ে রইল। হোটেলের ম্যানেজার দৌড়ে আসলো আর অস্থির হয়ে বলতে লাগলো, স্যার, ম্যাডামের কি হয়েছে? কিছু না। তাহলে? ম্যাডাম তার জামাইয়ের কোলে উঠতে মন চাইলো, তাই কোলে তুলে নিলাম। সাব্বিরের কথা শুনে হোটেল ম্যানেজার অবাকও হলেন, তার সাথে লজ্জাও পেলেন। আর আমাদের বর্ষাতেও লজ্জায় শেষ। সেই সাথে সাথে কচ্ছপের খোলসের মতো হিম্মানের বুকে মুখ লুকালো। কি লজ্জা, কি লজ্জা! বর্ষা মনে মনে ভাবে, নিজের কথা না বলে আমার কথা বলে সারতে চাইছে। সবাই কিভাবে তাকিয়ে আছে, লজ্জাই পারি না, মাটির নিচে ঢুকে পড়ি। বর্ষা কাণ্ডকলাপে সাব্বির মুচকি হাসলো। বর্ষাকে কোলে নিয়ে সমুদ্রের কাছে চলে আসলো। বর্ষাকে কোল থেকে নামিয়ে নিল। সমুদ্রে শাসা করে আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা শুনতে খুব ভালো লাগে বর্ষার। বর্ষা দুই হাত দুই দিকে প্রসারিত করে প্রকৃতিকে অনুভব করছে। হঠাৎ সাব্বির বর্ষার পেছনে দাঁড়িয়ে বর্ষার প্রসারিত দুই হাতের সাথে নিজের দুই হাত মিলিয়ে টাইটানিক স্টাইলে দাঁড়ালো। বর্ষার সাব্বির দুজনেই রোমান্টিক মুহূর্ত তা অনুভব করছেন। টাইটানিক মুভির রোমান্টিক দৃশ্যটাই সবাই কক্সবাজারে এই রোমান্টিক দম্পতির মধ্যেই দেখছে। সেই সাথে এই দম্পতিকে একজোড়া চোখ সে কখন থেকেই ফলো করছে, যা বর্ষা বা সাব্বির কেউ জানে না। বর্ষা হঠাৎ একটা আইসক্রিমের দোকান দেখতে পেল। আমি আইসক্রিম খাবো। মানে? ওই দোকান থেকে আমাকে আইসক্রিম এনে দাও। এত রাতে আইসক্রিম খাওয়া লাগবে না, এমনি ঠান্ডা আবহাওয়া, পরে ঠান্ডা লেগে যাবে। না, আমি আইসক্রিম খাবো, প্লিজ এনে দাও, প্লিজ। একটা পাপ্পি দিলাম, এনে দাও। সাব্বির আর না করতে পারলো না। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আইসক্রিম নিয়ে এক দৌড়ে চলে আসছি। ওকে। সাব্বির আইসক্রিম আনতে গেল। যখন আইসক্রিম নিয়ে এলো, সেই জায়গায় আর বর্ষাকে পেল না। সাব্বির চারিদিকে তাকালো, কিন্তু কোথাও বর্ষার চিহ্ন নেই। সাব্বির আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউই বর্ষার কথা বলতে পারলো না। সাব্বির তো বর্ষার চিন্তায় কান্না এসে গেল। শেষ রুমে এসে বর্ষার খোঁজ করলো, কিন্তু সেখানেও বর্ষাকে দেখতে পেল না। সাব্বির আবার দৌড়ে সমুদ্রের কাছে এসে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও বর্ষাকে পাচ্ছে না। সাব্বির চিৎকার করে বর্ষাকে ডাকতে লাগলো। আশেপাশে অনেক লোক সাব্বিরের চিৎকার শুনে জড়ো হয়ে গেছে। অন্যদিকে বর্ষা চোখ খুলে নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করলো। সে মনে করতে পারছে না তার সাথে কি হলো, সে এখানে কি হবে, আর সাব্বির কোথায়। একটা ছেলে তার কাছে আসলো, তারপর তাকে জোর করে ধরে তার মুখে রুমাল দিল। আর কিছু মনেই পড়ছে না তার। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। বর্ষা একটা ছেলেকে তার দিকে এগিয়ে আসতে দেখলো। তখন বর্ষা তাকে বলতে লাগলো, কি আপনি আমাকে এখানে এনেছেন কেন? তোমাকে মেরে ফেলার জন্য। লোকটার কেউ নয়, নিশাত। নিশাতের কথা শুনে বর্ষা ভয় পেয়ে গেল আর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, মানে? রিসাত খানকে ছিল? কোন রিসাত? রিসাত খানকে ভুলে গেছিস, যে তোকে প্রপোজ করেছে আর তোর জামাই সাব্বির তোকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এজন্য তোদের দুজনকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এখানে ছিলে ছিলে তোকে মারবো। উনি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে, তাই সাব্বির ওকে মেরেছে। খারাপ প্রস্তাব না, তোর এই রূপ দেখে আমার ভাই পাগল হয়ে গেছিল। তোর এই রূপে আমি 12টা বাজাবো, তোর স্বামীও তোকে ঘৃণা করবে। কি করবেন আপনি? র্যাপ করবো তোকে। কি বলছেন? ভয় পেয়েছিস? ভয় পেতে হবে না, তোকে আমি র্যাপ করবো না। এসব ইন্টারেস্ট আমার নেই, তোকে তো আমার ভাই শাস্তি দেবে।
এদিকে সাব্বির কক্সবাজারের পুরো পুলিশ সুপারকে বর্ষাকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছে। সাব্বির কান্না করবে করবে এমন অবস্থা। সবাই তো অবাক, একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। আজ 2 দিন হয়ে গেল, এখনও বর্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাব্বির প্রায় পাগল হয়ে গেছে। এই 2 দিন সাব্বির কিছুই মুখে দেয়নি। কী করে দেবে? তার প্রিয়তমা স্ত্রী প্রাণভ্রমরা যে তার কাছে নেই, তাকে ছাড়া সে কিভাবে খাবে? সাব্বির পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে বলে, বর্ষাকে খুঁজে পেয়েছেন? সরি স্যার, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। পুলিশের কথা শুনে সাব্বিরের রাগটা দ্বিগুণ হয়ে গেল। সাব্বির চিৎকার করে বলে উঠল, না স্যার, সরি স্যার, শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। কি করছেন আপনারা? একটা মেয়েকে খুঁজে বের করতে পারছেন না? আপনি শান্ত হন, আমরা ঠিক খুঁজে বের করব। কিভাবে শান্ত হব? আমার স্ত্রী কোথায়, কিভাবে আছে আমি না জেনে কিভাবে শান্ত হব? যত তাড়াতাড়ি সম্ভব আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে স্যার, আমরা আমাদের সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করছি এবং করব। অন্যদিকে এই 2 দিন কিছুই খেতে দেয়নি বর্ষাকে। বর্ষার দেহটা প্রায় ভেঙে পড়েছে। বর্ষার মুখে শুধু সাব্বিরের নাম। সাব্বির, আমাকে বাঁচাও। দেখো, তোমার বর্ষাকে ওরা মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। নিশা দরজা খুলে ভেতরে আসলো। একজন মহিলা এসে বর্ষাকে কিছু খাবার খেতে দিল। খাবার হচ্ছে শুকনো রুটি আর বাসি ডাল। সাব্বির চৌধুরীর প্রিয়তম স্ত্রীকে আজকে শক্ত রুটি বাসি ডাল খেতে দেওয়া হচ্ছে। ওয়াও, এই দিনও তাকে দেখতে হলো। সাব্বির যদি দেখতো এই দৃশ্য, তাহলে এই নিশাদকে জানি কি করতো, আল্লাহই জানে। মহিলাটি বর্ষাকে শক্ত রুটি আর বাসি ডাল জোর করে খাওয়াতে চাচ্ছে, কিন্তু বর্ষা কিছুতেই খাচ্ছে না। মহিলাটি বর্ষাকে থাপ্পড় মারছে, তবুও বর্ষা খাচ্ছে না। এক পর্যায়ে বর্ষা অজ্ঞান হয়ে পড়ে গেল। বর্ষার মুখে থাপ্পড় মারাতে হাতের ছাপ পুষে গেছে। দুধে আলতা এই মুখটাতে। এইদিকে সাব্বির বর্ষাকে খুঁজেই যাচ্ছে। বর্ষা, তুমি কোথায়? তোমার সাব্বির তো তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। প্লিজ ফিরে এসো। পুলিশ দিয়েও কাজ হচ্ছে না, তারাও বর্ষাকে খুঁজে পাচ্ছে না। নিশাদ ডক্টর এনে বর্ষাকে ইঞ্জেকশন দিল জ্ঞান ফেরানোর জন্য। বর্ষার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে বর্ষা সাব্বিরকে আশা করেছিল, কিন্তু না, সে সাব্বিরকে পায়নি। তখন নিশাদ হট্ট হাসি দিয়ে বর্ষাকে বলতে লাগলো, কিরে, এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছিস? শাস্তি তো সবে শুরু। শাস্তি দে আর যাই কর, একবার আমার সাব্বির জানতে পারলে তোকে আর আস্ত রাখবে না। তাই নাকি? ওকে, দেখা যাক কে কাকে মারে। এখন কথা না বলে এই রুটি আর ডালটা খেয়ে ফেল, তোকে তো বাঁচতে হবে আমার ভাই আসা পর্যন্ত। বর্ষা নষ্ট খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, না, আমি খাবো না। ওকে, তোর খাওয়া লাগবে না। এভাবে না খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে যায় আর ইঞ্জেকশন দিয়ে তোর জ্ঞান ফেরাবো। এভাবে তোকে শেষ করে ফেলবো। সাব্বির কি মনে করে সমুদ্রের পাড়ে গেল। বর্ষাকে যে জায়গায় রেখে গিয়েছিল সেই জায়গায় সাব্বির হাজির হলো। হঠাৎ কিছুতে একটা চুরির উপর সাব্বিরের চোখ গেল। সাব্বির দৌড়ে চুরিটা হাতে নিল। ভাঙা চুরি? এটা তো বর্ষার চুরি। সাব্বির আশেপাশে তাকালো। কিছুটা দূরে আরো ভাঙা একটা চুরি দেখতে পেল। এবার সাব্বির যেখানে যেখানে চুরিগুলো পেল সেখানে অনেকগুলো লোকের পায়ের ছাপ দেখতে পেল। সাব্বির পায়ের ছাপগুলো অনুসরণ করতে করতে রাস্তায় চলে আসলো। সমুদ্র থেকে রাস্তা খুব কাছেই ছিল। সাব্বির রাস্তার পাশে একটা টং দোকান দেখতে পেল। সে দৌড়ে দোকানে গিয়ে লোকটাকে বলল, এই যে ভাই, 2 দিন আগে কয়েকটা ছেলেকে একটা মেয়েকে নিয়ে যেতে দেখেছেন? দেখেছি, 4 জন লোক একটা মেয়েকে কাঁধে করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। ভাই, কোথায় নিয়েছে বলতে পারবেন? কি একটা জায়গার নাম বললো, মনে পড়ছে না। প্লিজ ভাই, একটু মনে করেন। হ্যাঁ, মনে পড়েছে। দোকানদার সাব্বিরকে জায়গাটার নাম বলে দিল। সাব্বির দেরি না করে রওনা দিল সেই জায়গায়। সাব্বির জায়গাটায় পৌঁছে গেল। গাড়ি থেকে নামলে রাস্তা থেকে জঙ্গলের ভেতরে একটা বাড়ি দেখতে পেল। সাব্বির বাড়িটার উদ্দেশ্যে হাঁটা হলো। সাব্বির বাড়িটার সামনে এসে লুকিয়ে পড়ল। বাড়িটার সামনে কিছু লোককে দেখতে পেল। সাব্বির হঠাৎ করে এসে লোকগুলোর উপর আক্রমণ করে বসলো। লোকগুলোকে মারতে মারতে অজ্ঞান করে ফেলল। সাব্বির ঘরের ভেতরে ঢুকলো। প্রতিটা রুমে খুঁজতে লাগলো। একটা রুমে এসে ভেতর থেকে কান্নার আওয়াজ পেল। সাব্বির তালা ভেঙে রুমের ভেতরে ঢুকে একটা চেয়ারের সাথে বর্ষাকে বাধা অবস্থায় দেখতে পেল। সাব্বির কোমল স্বরে বর্ষাকে ডাক দিল, বর্ষা আমার জান পাখি, চোখ খোলো, দেখো তোমার সাব্বির তোমাকে এখান থেকে নিতে এসেছে। বর্ষা মাথা উপরে তুলে সাব্বিরকে দেখতে পেয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, সাব্বির, তুমি এসেছো?
তুমি আমার এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে, তোমার বর্ষাকে ওরা মেরে ফেলবে। সাবির বর্ষার হাতের বাঁধন খুলে দিয়ে বর্ষার কপালে মুখে চুমু দিতে লাগলো আর কান্না মিশ্রিত গলায় বলতে লাগলো, দেখো তোমার সাব্বির তোমাকে নিয়ে যেতে এসেছে, কেউ তোমাকে মারতে পারবে না। বর্ষা সাব্বিরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সাব্বির বর্ষাকে নিয়ে বেরিয়ে পড়লো। গাড়িতে উঠে তারা হোটেলে ফিরে আসলো। সব কিছু গুছিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে সাব্বির আজকে ও বর্ষাকে গোসল করে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে। আজকে বর্ষা কোনো টু শব্দ পর্যন্ত করেনি। বর্ষার জন্য সাব্বির খাবার এনে বর্ষাকে খাইয়ে দিতে লাগলো। বর্ষার চেহারা দেখে সাব্বিরের বুকে কষ্ট অনুভব হলো। বর্ষা এক লোকমা খাচ্ছে আর কাছে। এই 2 দিনে সব কথা কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে। বর্ষার কান্না দেখে সাব্বিরও কেঁদে দিল। সাব্বিরের কান্না করা দেখে বর্ষা সাব্বিরের গালে 2 হাত রেখে বলতে লাগলো, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো যে তাই? আমি তো আনন্দে কান্না করছি। আমি তোমার দেখা দেখি কাঁদছি। এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ কিন্তু নিজে খাচ্ছ না, এইদিকে প্লেটটা দাও। বর্ষা প্লেটটা নিয়ে সাব্বিরকে খাওয়াতে লাগলো। এভাবে বর্ষা সাব্বির দুজনে একসাথে খাবারটা শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে সাব্বির বর্ষার পাশে বসে 2 হাতে হাত রেখে মায়াবী স্বরে বলতে লাগলো, ওরা তোমাকে খুব মেরেছে তাই না? আমি খাবার খাইনি বলে আমাকে অনেক থাপ্পড় মেরেছে। আমি অজ্ঞান হলে গেলে ইঞ্জেকশন দিয়ে জ্ঞান ফিরাতো। সাব্বির বর্ষার কথা শুনে বর্ষাকে বুকে জড়িয়ে নিল। সাব্বিরের যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই কয়দিন এত অত্যাচার সহ্য করেছো আর আমি কিছুই করতে পারলাম না। কে বলেছে পারোনি? না পারলে কি আমি আর এখানে থাকতাম? আচ্ছা এখন বলো, কে এসে যে আমার প্রাণ ভোমরাকে মারতে চাইছে? শুধু আমাকে না, আপনাকেও মারতে চাইছে। কি? কে এসে? রিশাদ খানের ভাই নিশাত খান। রিশাদ খানের আবার ভাইও আছে? ওকে, এই নিশাদকে তো আমি দেখতেছি। ও আমার বর্ষাকে কষ্ট দিয়েছে, এর শাস্তিও পাবে। এই শহরে ওকে নিজের পায়ে দাঁড়াতে দিব না আমি। এদিকে নিশাদ বাড়িতে এসে তার লোকগুলিকে অজ্ঞান অবস্থায় পেল। ঘরের ভেতর বর্ষাকেও পেল না। তখন নিশাদ রাগে খিটমিট করে বলতে লাগলো, বর্ষা চৌধুরী, এবারের মতো বেঁচে গেলে পরের বার আর সেই সুযোগ পাবে না। সাব্বির বর্ষাকে বুকে জড়িয়ে শুয়ে আছে। বর্ষা ঘুমিয়ে গেছে, কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। সাব্বির বর্ষার কপালে ভালোবাসার পরও সেঁকে দিল। বর্ষা হালকা কেঁপে উঠল। সে সাব্বিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সাব্বিরের বাংলোতে একটা ছেলে চিৎকার করছে। সেটা আর কেউ না, নিশাত খান। ওই কে তোরা? তোদের তো সাহস কম না? এই নিশাত খানকে ধরে এনে বেঁধে রেখেছিস? হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। নিশাত দরজার দিকে তাকালো আর সাব্বিরকে দেখতে লাগলো। তুই চিনতে পেরেছিস? তোকে চিনব না? তুই আমার বাইকে মেরেছিস। এখন যে তোকে মারবো জানোয়ার, তোর সাহস হয় কি করে? আমি যাকে আমার নিজের জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসি তাকে কষ্ট দিয়েছিস, আর সবচেয়ে বড় কথা তুই তাকে মেরেও ফেলতে চেয়েছিস। আমার কলিজায় হাত দিয়েছিস তুই। সাব্বির হাতে একটা ছুরি নিল আর সাব্বিরের লোকদের ছুরিটা দিয়ে বলতে লাগলো, এই নে ছুরি, ওর একটা হাত ও একটা পা কেটে ফেলে দে। আমি চাই না ওর মতো জানোয়ারকে মেরে আমার হাতটা অপবিত্র বানাই, তাই তোরাই ওর ব্যবস্থা কর। লোকগুলো সাব্বিরের কথা মতো নিশাতের একটা পা ও একটা হাত কেটে ফেলে দেয়। নিশাতের চিৎকারে পুরো বাংলো কেঁপে ওঠে। ওকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। ওকে স্যার। সাব্বির চোখে চশমা দিয়ে বাংলো থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। বর্ষাকে ডাকতে লাগলো, বর্ষা কোথায় তুমি? এই তো আমি। এইদিকে এসো। বলো। আজ থেকে সব ঝামেলা শেষ, আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। নিশাদকে কি করেছেন? ওর শাস্তিও পেয়েছে, এসব কথা বাদ দাও। আজ থেকে তোমাকে নতুন করে কিছু রুলস মানতে হবে। কি রুলস শুনি আগে। ভালোবাসার রুলস। মানে? 1, প্রতিদিন সকালবেলা আমার ঠোঁটে চুমু দিয়ে ঘুম ভাঙাবে। দ্বিতীয়ত, ঘুম থেকে ওঠার পর 5 মিনিট করে জড়িয়ে ধরবা। 3, প্রতিবেলার খাবার নিজ হাতে খাইয়ে দিবা। 4, সকালবেলা অফিসে যাওয়ার সময় তুমি আমার সামনে হাজির থাকবা, তোমার কপালে চুমু দিয়ে তারপর বের হব। 5, প্রতিদিন শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করবে। বেশিরভাগ দিন নীল শাড়ি পরবা। আমি অফিস থেকে আসা মাত্রই আমাকে জড়িয়ে ধরবা। শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিবা। আপাতত এগুলোই চলো,
আর বিশেষ করে আজ থেকে আপনার অফিসে যাওয়া একদম বন্ধ। কি? কিন্তু কেন? নো সাউন্ড রুলস মানতে কি আপত্তি আছে আপনার? না, তবে আমারও কিছু রুলস আছে। তাই নাকি? অবশ্যই, আফটার অল তোমার ওয়াইফ বলে কথা। ওকে বলো। 1, প্রতিদিন 3 বেলা আমাকে আই লাভ ইউ বলবে। 2, রাগ করে থাকলে পেছন থেকে জড়িয়ে ধরে রাগ ভাঙাতে হবে। 3, মাঝে মাঝে দুজনে সারা রাত জেগে গল্প করব। 4, আমি যেমন নিজের হাতে খাবো তোমাকেও আমাকে খাইয়ে দিতে হবে। 5, প্রতিদিন গোলাপ ফুল আমাকে প্রপোজ করতে হবে। 6, অফিস থেকে আসার সময় প্রতিদিন আমার জন্য একটা গোলাপ, একটা ডেয়ারি মিল্ক আনতে হবে। ওকে, আমি রাজি। এখন থেকে শুরু করুন। ওকে। আই লাভ ইউ মাই লাভলি সুইট কিউট কুইন মোর দেন আই লাভ ইউ ভেরি মাচ। I love you too, my handsome, dashing, cute king Sabbir. More than I also love you. সাব্বির বর্ষার কোমর ধরে কাছে এনে বর্ষার কপালে একটা চুমু দিয়ে বর্ষাকে বুকে জড়িয়ে নিল। রাতের বেলা সাব্বির শুয়ে আছে, তখন বর্ষা এসে সাব্বিরকে বলতে লাগলো, এই যে উঠুন, কেন? আজ সারা রাত জেগে গল্প করব। পারবো না, কালকে অফিস আছে। এই যে রুলসের কথা কি ভুলে গেলেন? হুম 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 রুলসে কি এটা ছিল? হুম ছিল তো। আচ্ছা চলো। সাব্বির হেঁটে চলে যাচ্ছিল, তখন বর্ষা চিল্লিয়ে বলতে লাগলো, আরে এই যে কোথায় যাচ্ছ? কেন, ছাদে, তুমিই তো বললে। তো একা একা যাচ্ছ যে, আমাকে কে নেবে? একা কোথায় যাচ্ছি, তুমি তো আছোই, আসো তুমি। আমি কি হেঁটে যাব? তাই নয়তো কি, উড়োজাহাজ আনবো? আমি কি হেঁটে যাব? উড়োজাহাজ? সাব্বির ইচ্ছে করেই বর্ষাকে রাগানোর জন্য বলতে লাগলো, পারবো না এই আটার বস্তাকে কোলে নিতে। কি বললে তুমি? আমি 8 বস্তা? তুমি জানো আমার ওজন কত? মাত্র 48 কেজি। আর তুমি আমাকে এত বড় কথা বললে? থাক, লাগবে না কোলে নেওয়া, আমি ঘুমাতে যাই। বর্ষা রাগ করে বেড়ে শুয়ে পড়লো। তখন সাব্বির বিড়বিড় করে বলতে লাগলো, যা দিলাম তো আমার বউটাকে রাগিয়ে, এখন রাগ ভাঙাবো কি করে? এই যে বলছি কি, আমার বউটাকে আটার বস্তা কে বললো সেটা বলো। ওর এত বড় সাহস, ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে ফেলবো। বর্ষা বিছানা থেকে উঠে সাব্বিরের বুকে কয়েকটা কিল ঘুষি মারলো আর বলল, ইস, নিজেই বলে এখন আসছে ঢং করতে, চলো ছদে যাই। বর্ষা হেঁটেই ছাদে যাচ্ছিল, তখন সাব্বির বর্ষাকে বলতে লাগলো, এই যে হেঁটে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন ছাদে? কোলে উঠবে না? না, উঠবো না। ইস, বললেই হলো নাকি, আমার বউকে আমি কোলে নিব, কার বাপের কি? এই কথা বলে সাব্বির বর্ষাকে কোলে তুলে নিল। তখন বর্ষা মুখ ভেঙচি দিয়ে বলতে লাগলো, ইস, কি ঢং রে বাবা। বাবা না, স্বামী তোমার। আসছে বলতে আমি জানি না নাকি? সাব্বির বর্ষাকে কোলে নিয়ে ছাদে হাঁটাত হলো। বর্ষা সাব্বিরের গলা জড়িয়ে ধরে আছে। বর্ষা হঠাৎ করেই সাব্বিরের গালে একটা চুমু দিয়ে দিল। সাব্বির থতমত খেয়ে গেল আর বর্ষাকে বলতে লাগলো, এটা কি হলো? এত কষ্ট করে আমাকে কোলে নিয়ে হাঁটছো, তাই একটা চুমু দিলাম। তুমি খুশি হওনি? হয়েছি তো, আরো একটা দিলে আরো বেশি খুশি হতাম। তাই বর্ষা সাব্বিরের আরেক গালে আরেকটা চুমু দিল। বর্ষাকে ছাদে এনে নামিয়ে দিল। দুজনে গিয়ে দোলনায় বসলো। বর্ষা নিজের ওড়না দিয়ে সাব্বিরের কপালের ঘাম মুছে দিল। এই শোনো না, বলো। আমার না একটা কিছু চাই। কি চাই আমার কুইনের? খালি একবার বলে দেখো, সব এনে দিব। একটা ছোট্ট বেবি চাই। কি সত্যি? বর্ষা লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে, বেগুনি হয়ে যাওয়াটাও বাকি আছে। বাহ, আমার বউটা তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। সাব্বির হঠাৎই বর্ষাকে কোলে তুলে নিল। তখন বর্ষা বলতে লাগলো, এই কোলে নিচ্ছ কেন? বারে বেবি আনার ব্যবস্থা করতে হবে না? বর্ষা লজ্জায় সাব্বিরের বুকে মুখ লুকালো। সাব্বির বর্ষাকে নিয়ে রুমে চলে আসলো। বর্ষাকে বিছানায় ফেলে বর্ষার উপর আতশোয়া হলো। সাব্বির বর্ষাকে কিস করতে লাগলো। বর্ষা এক হাতে সাব্বিরের চুল, অন্য হাতে বিছানার চাদর খামচে ধরে আছে। তারপর আর কি, বাকিটা না হয় ইতিহাসই রয়ে থাকুক। বেশ কয়েকদিন থেকেই বর্ষা খাওয়া দাওয়া ঠিকমতো করতেই পারছে না। কিছু খেলেই বমি করে সব বের করে দেয়। টক খেতে খুব ইচ্ছে হয় বর্ষার, কিন্তু অন্য খাবার একদমই খেতে চায় না। আজ সকালে ব্রেকফাস্ট করার সময় বর্ষা খাবার মুখে দিতেই ওয়াক করে বেসিংয়ে গিয়ে বমি করে ফেলে দেয়। সাব্বির আর কিছু না ভেবেই বর্ষাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর সব চেক আপ করে বলল, কংগ্রাচুলেশন চৌধুরী, আপনার পরিবারে নতুন অতিথি আসতে চলছে। মানে আপনি বাবা হতে চলছেন। ডাক্তারের কথা শুনে সাব্বিরের খুশি ধরে রাখে কে। সত্যি ডক্টর?
এখন থেকে আপনার স্ত্রীর সব খেয়াল আপনাকেই রাখতে হবে। ওনাকে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না। ভারী কাজ কি? কোনো কাজই করতে দিব না, সব সময় সব কিছু আমি করে দিব। সাব্বির ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এসে বর্ষা জড়িয়ে ধরল। বর্ষা অবাক হয়ে গেল সাব্বিরের কর্মকাণ্ডে। বর্ষা সাব্বিরকে বলতে লাগলো, এই কি হলো? ডাক্তার কি বলেছে? বলেছে আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। মানে? মানে আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সত্যি আমি মা হব? তুমি বাবা হবে? বর্ষা খুশিতে কেঁদে দিল। তুমি আজকে আমাকে পূর্ণ করেছো। আজকে তুমি আমার কাছে যা চাও তোমাকে তাই দিব। বলো বর্ষা, তুমি আমার কাছে কি চাও? আমার কিচ্ছু চাই না, সব সময় আপনাকে আমার পাশে চাই। বর্ষা সাব্বিরকে জড়িয়ে ধরল। সাব্বির বর্ষাকে নিয়ে বাসায় চলে আসলো। এই শোনো, এখন থেকে তোমার সব কাজ বন্ধ, তুমি শুধু খাবে আর ঘুমাবে, যা লাগবে আমাকে বলবে। বাপ্পা, এইটুকুতেই এত কিছু? আমি তোমাকে আর আমার বেবিকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, বুঝেছো? বুঝেছি জনাব। রাতে বর্ষা সাব্বিরের বুকে শুয়ে আছে। তখন সাব্বির বর্ষাকে জিজ্ঞেস করে, আচ্ছা বর্ষা, তুমি ছেলে বেবি চাও নাকি মেয়ে বেবি? আমার একটা ফুটফুটে রাজকুমার চাই, আমার এই সাব্বিরের মতো। কি বললেই হলো নাকি? আমার একটা রাজকন্যা চাই, ঠিক তোমার মতো। ইস, কত সব! বেবি হলে রাজকুমারী হবে। না, রাজকন্যা হবে। না, আমার রাজপুত্র চাই। তুমি বললেই হবে নাকি? তুমি বললেই হবে নাকি? বর্ষা রাগাবে না, বলে দিলাম। এই, তুমি আমাকে রাগাবে না, বলে দিলাম। আচ্ছা, রাজপুত্রও চাই, রাজকন্যাও চাই। আল্লাহ আমাদের যা দেয় তাতেই খুশি, কি বলো? এখন ঘুমাও, বেশি রাত জাগা ভালো না। বর্ষা সাব্বিরকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। বর্ষা পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বর্ষা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখছে আর বলছে, ইস, পেটটা বড় হয়ে যাচ্ছে আর আমিও মোটা হয়ে যাচ্ছি। বর্ষার কথা শুনে সাব্বির বিছানা থেকে জবাব দিল, তুমি মোটা হলে চিকন দেখে একটা বিয়ে করে নিয়ে আসবো। বর্ষা সাব্বিরের কথায় কোনো জবাব দিল না। সাব্বির বর্ষার দিকে তাকালো, দেখলো বর্ষার চোখ দিয়ে পানি পড়ছে। সাব্বির বর্ষার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি কাঁদছো কেন? দিকে তাকালো, দেখলো বর্ষার চোখ দিয়ে পানি পড়ছে। সাব্বির বর্ষার কাছে এসে জিজ্ঞেস করলো, এইবার আর বর্ষা। আরে আরে, কাঁদছো কেন, কি হয়েছে? তুমি এটা কি বললে? চিকন মেয়ে দেখে বিয়ে করবে? এই জন্য কাঁদছো তুমি? আরে পাগলি বউ আমার, আমি তো মজা করে বলেছি। তুমি জানো না তোমার সাব্বির তোমাকে কত ভালোবাসে? তুমি মোটা কেন, কালো হয়ে গেলেও এই সাব্বির তোমাকে খুব খুব ভালোবাসবে। তারপরও তুমি এইসব কথা বলবে না, আমার কষ্ট হয়। আচ্ছা বলবো না, এখন একটু হাসো। সাব্বিরের কথায় বর্ষা ফিক করে হেসে দিল। হঠাৎ বর্ষা একটা চিৎকার দিয়ে উঠল। সাব্বির প্রচন্ড ভয় পেয়ে বর্ষাকে বলতে লাগলো, এই বর্ষা, কি হলো? কি হলো তোমার? তোমার বেবিটা আমার পেটে কিক মারছে। কই দেখি তো, দেখি। সাব্বির বর্ষার পেট থেকে শাড়ি সরিয়ে পেটে হালকা ভাবে মাথা রেখে বলতে লাগলো, এই যে বাবুরা, কোনো দুষ্টামি করবে না। আর তোমাদের আম্মুদের লাথি মারছো কেন? আম্মু ব্যথা পাচ্ছে তো, এটা কিন্তু ঠিক না। বর্ষা সাব্বিরের কথা শুনে মিটিমিটি করে হাসছে। সাব্বির বর্ষার পেটে একটা ডিপ করে চুমু খেলো। তখন বর্ষা বলে উঠল, এই, এক মিনিট এক মিনিট। কি হয়েছে? তুমি বাবুকে তোমার না বলে আমাদের বলছো কেন? কারণ আমাদের টুইন বেবি হবে। কি? দেখে নিও। বললেই হলো নাকি? হবে, দেখে নিও। ওকে, দেখবো। আস্তে আস্তে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বর্ষার কষ্টটাও বাড়ছে। বর্ষার কষ্ট দেখে সাব্বিরও খুব কষ্ট পাচ্ছে। বর্ষা ঠিক মতো খেতেই পারছে না, ঘুমোতে পারছে না। আর এই জন্য বর্ষাও এই সময় সাব্বিরকে ইচ্ছে মতো খাটিয়ে নিচ্ছে। বর্ষার অসময়ে আবদার ইচ্ছে করে সাব্বিরকে জ্বালানো, পুলিশের থেকে বিষ হলে সাব্বিরকে শাস্তি দেওয়া। সাব্বির কিছু মানতে বা করতে না চাইলে বেবিদের কথা বলে সাব্বিরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সব কিছু করতে বাধ্য করছে। এই তো সেদিন সাব্বির অফিস থেকে লেট করে আসার কারণে বর্ষা তো সাব্বিরের উপর রেগে ফায়ার। সে সাব্বিরের সাথে কোনোভাবেই কথা বলছে না। সাব্বিরও অনেক কষ্ট করছে বর্ষার সাথে কথা বলার জন্য, কিন্তু কোনো লাভই হচ্ছে না। এই যে বাবুদের আম্মু, এখনো রাগ করে আছো? বর্ষা কোনো কথাই বলছে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। তখন সাব্বির আবার বলতে লাগলো, অফিসে অনেক কাজ ছিল, তার উপরও তো তাড়াতাড়ি আসলাম, 2 মিনিট না লেট হইল।
বর্ষা তারপরও কথা বলল না। সাব্বির আবার বলতে লাগলো, এই যে বাবুরা, তোমাদের আম্মুকে বলো না আব্বুর সাথে কথা বলতে। বর্ষা এবার মুখ খুলে বলতে লাগলো, বাবুরা, আব্বুকে বলে দাও আম্মু আব্বুকে শাস্তি দিতে চায়, তাহলে কথা বলবে। বাবুরা আম্মুকে বলো আব্বু সব শাস্তি মাথা পেতে নিতে রাজি। বাবুরা, আব্বুকে বলো 20 বার কান ধরে উঠবোস করতে। কি মাথা খারাপ, পারবো না। তাহলেও কথা বলবো না। বলছি কি, শাস্তি কি একটু কমানো যায় না? না, কমানো যায় না। আচ্ছা। সাব্বির কান ধরে উঠবোস করছে। 10 বার করে আর পারছে না দেখে বর্ষা হেসে দিল। সাব্বির তার প্রিয়সীর মুখে হাসি দেখতে পেয়ে এক মহা সুখ অনুভব করতে পারলো। হয়তো এটাই নিঃস্বার্থ ভালোবাসা। সাব্বির তখন বলতে লাগলো, বাবুদের আম্মু কি এখনো কথা বলবে না? এবারের মতো মাফ করে দিলাম। এবার একটু জড়িয়ে ধরি। কিন্তু আজকে ব্যথা পাবো। সাব্বির তার প্রিয়সীকে আলতো করে জড়িয়ে ধরলো যাতে বর্ষা যেন একটুও ব্যথা না পায়। একদিন মধ্যরাতে বর্ষা সাব্বিরকে ঘুম থেকে তুলে বলতে লাগলো, এই উঠো। কি হয়েছে বর্ষা? আমার না খেতে ইচ্ছে করছে। কি এত রাতে তোমার খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমি নিচ থেকে খাবার নিয়ে আসি। না, আইসক্রিম খাবো। কি মাথা খারাপ, এত রাতে আইসক্রিম পাবো কই? জানি না, আমি আইসক্রিম খাবো, এনে দাও। এত রাতে দোকান বন্ধ থাকবে তো? এখন না, কালকে সকালে এনে দিব। না, তোমার বাবুরা এখন খেতে যাচ্ছে। পারবো না এখন। দেখেছিস তোদের আব্বু আম্মুকে একটুও ভালোবাসে। থাকবো না রে এই বাসায় আমি। আরে কাঁদছো কেন? কাঁদবই তো। আচ্ছা, আমি আইসক্রিম আনতে যাচ্ছি। তাড়াতাড়ি আইসক্রিম নিয়ে আসবা কিন্তু। কোন কপাল নিয়ে যে বাপ হতে গেলাম, একটু শান্তিতেও থাকতে দিবে না। এত রাতে আইসক্রিম পাবো কই? সাব্বির তার এক পরিচিত দোকানে গেল। সেটা কিছুটা দূরেই, অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সাব্বির গিয়ে দেখলো দোকানটা এখনো খোলা। সাব্বির এক বক্স কোন আইসক্রিম নিয়ে চলে আসলো। সাব্বির রুমে এসে বর্ষার হাতে একটা কোন আইসক্রিম দিল। বর্ষা নিয়ে খেতে লাগলো আর সাব্বির বসে বসে দেখতে লাগলো। তুমি খাবে না? না। আচ্ছা, তুমি যে আইসক্রিম খাচ্ছ, বেবিদের ক্ষতি হবে না? আল্লাহ চাইলে হবে না। বর্ষার মুখে চারিপাশে আইসক্রিম লেগে আছে। তখন বর্ষা সাব্বিরকে বলে, এই যে শোনো। বলো। আমার মুখে লেগে থাকা আইসক্রিমটুকু তুমি খেয়ে ফেলো। আমি তোমার একটু খাবো? খাও, খেয়ে ভালোবাসা বাড়ে। ভালোবাসা কি কম আছে নাকি? আচ্ছা, না খেলে নাই, আমি মুছে ফেলছি। বর্ষা টিস্যু দিয়ে মুখ মুছতে যাবে, তার আগে সাব্বির বর্ষার কাছে এসে বর্ষার মুখে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেললো। তারপর বর্ষার ঠোঁটে ছোট করে ভালোবাসার পরও সেঁকে দিল। আইসক্রিমটা অনেক মজা। এখন কি ঘুমাবে নাকি আমাকে আরো জ্বালাবে? কি বললে? আমি তোমাকে জ্বালাই? থাকবো না রে এই বাসায়, কেউ আমাকে ভালোবাসে না। কমন ডায়লগ। কি বললে? বলছি তুমি কেন আমাকে জ্বালাবে? আমি তো তোমাকে জ্বালাচ্ছি। এবার ঠিক বলেছো। জ্বালানো তোমাকে পরে দেখাবো, একবার আমার বেবিরা পৃথিবীতে আসুক। সাব্বির কথাগুলো ভেবেই বাঁকা একটা হাসি দিল। এখন কি করবে? ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না। আমি তোমার চুলে বিলি কেড়ে দিচ্ছি, তুমি ঘুমাও, ঘুম এসে যাবে। সকাল থেকে বর্ষার পেটে পেইন শুরু হয়েছে। সাব্বির অফিসে গেছে জরুরি কাজে। বর্ষা সাব্বিরকে ফোন দিয়ে বলতে লাগলো, হ্যালো সাব্বির। বর্ষা, কি হয়েছে তোমার? আমার কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কি? আমি এক্ষুনি আসছি, একটু সহ্য করো। সাব্বির 10 মিনিটেই চলে আসছে। এসে দেখলো বর্ষা বিছানায় শুয়ে ছটফট করছে। বর্ষা, এই বর্ষা দেখো, আমি চলে আসছি। সাব্বির, তুমি এসেছো? আমার খুব কষ্ট হচ্ছে। সাব্বির বর্ষার কষ্ট দেখে কেঁদে দিল। সাব্বির বর্ষাকে ধরে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলো। সাব্বির ডক্টর বলে চিৎকার করছে। ডক্টর বের হয়ে আসলো আর সাব্বিরকে বলতে লাগলো, কি হয়েছে? ওর পেন উঠেছে ডক্টর। আমরা দেখছি, আপনি এখানে দাঁড়ান। বর্ষা শক্ত করে সাব্বিরের হাত ধরে আছে। কান্না করে বলতে লাগলো, আমার ভয় করছে সাব্বির, আমার কিছু হবে না তো? তোমার কিছু হবে না। তোমার কিছু হলে তো এই সাব্বির বাঁচবে না। বর্ষাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটির লাল বাতি জ্বলে উঠলো। সাব্বির বাইরে পায়চারি করছে, টেনশনে শুধু হাত পা কাঁপছে। ওটির সবুজ বাতি জ্বলে উঠলো। একজন নার্স এসে সাব্বিরকে খবর দিল, কংগ্রাচুলেশন, আপনার টুইন বেবি হয়েছে। একটা নার্সের কথা শুনে সাব্বির খুশি হয়ে গেল। কি বলছেন? কিন্তু আমার স্ত্রী কেমন আছে? উনিও ভালো আছে।
কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। আমি কি আমার বেবিদের দেখতে পারি? কিছুক্ষণ পর যান, আমরা অন্য রুমে আপনার বেবি ও স্ত্রীকে সাবমিট করছি। সাব্বির ক্যাবিনে ঢুকলো, দেখলো বর্ষা চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে দোলনায় দুটো বাচ্চা। নার্স বাচ্চা দুটোকে সাব্বিরের কোলে দিল। সাব্বির বাচ্চা দুটোকে কোলে নেওয়ার মাত্রই বাচ্চা দুটো হেসে দিল। কি তুলতুলে ফুটফুটে দুটো বাচ্চা, পুরাই সাব্বির ও বর্ষার কার্বন কপি। বর্ষার জ্ঞান ফিরল, সে পাশে তাকিয়ে সাব্বিরকে দেখতে পেল। কাপা গলায় সাব্বিরকে ডাক দিল, সাব্বির। সাব্বির বর্ষার কণ্ঠ শুনে পেছনে তাকালো। বর্ষার কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, বর্ষা, আল্লাহ আমাদের কথা শুনেছে, আমাদেরকে একটা রাজপুত্র একটা রাজকন্যা দিয়েছে। আজ আমি অনেক খুশি। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তুমি আজকে আমাকে দিয়েছো। বর্ষা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, সাব্বির দেখো আমাদের বাচ্চা। আমাদের। সাব্বির দোলনা থেকে বেবিদের তুলে বর্ষার কোলে দিল। বর্ষা খুশিতে কেটে দিল। বর্ষা দুটো বাচ্চাকে চুমুতে ভরে দিতে লাগলো। হাসপাতালে সব বিল মিটিয়ে সাব্বির বর্ষাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে বর্ষা সাব্বিরকে বলতে লাগলো, আচ্ছা বেবিদের নাম কি ঠিক করেছো? অবশ্যই আমার বেবি, আমি তো ঠিক করব। কি ঠিক করলে? আমাদের ছেলে ইমতিহান চৌধুরী ইমতি আর আমাদের মেয়ে মুমতাহিন চৌধুরী মো। খুব সুন্দর নাম তো। আমি রেখেছি না, দেখতে হবে। 4 বছর পর। ওই একদম আমার জিনিসে হাত দিবি না, হাত কেটে ফেলবো। কেন রে, দিলে কি হয়? তুই না আমার ভাই। মিষ্টি কথায় চিড়ে ভিজবে না। তখন যে একলা একলা ডেইরি মিল্ক খাইছো, ভাইরে দিসলা? কি কুত্তা রে, আমার ডেইরি মিল্কের দিকে নজর দেয়। ওই আমি কুত্তা? হুম, তোরে আমি। ইমতি দৌড়ে এসে মোয়ের ছোট ছোট চুলগুলো টেনে ধরলো। ও চিল্লিয়ে বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার এত সুন্দর চুলগুলো টানিস? দেখ এখন আমি কি করি। মো হাত দিয়ে ইমতির পেটিয়ে দিল এক চিমটি, তারপর নিজেও ইমতির চুল ধরে টানাটানি শুরু করলো। যারা এতক্ষণ ঝগড়া করছে তারা আর কেউ নয়, আমাদের সাব্বির ও বর্ষা রাজপুত্র ও রাজকন্যা ইমতিহান চৌধুরী ইমতি আর মুমতাহিন চৌধুরী মো। দুটো এত ইবলিশ, এত ঝগড়ে যে কি বলবো। তাদের বয়স যে সবে 4, তাদের পাকনা পাকনা কথা শুনলে তা মনে হয় না। দুটোই ঘরের ভিতরে একে অপরের জাত শত্রু, কিন্তু ঘরের বাইরে কি যে মিল, কি মহাপদ, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। দুই ভাই বোনের চিৎকার চেঁচামেচি শুনে বর্ষা রান্নাঘর থেকে দৌড়ে ইমতিয়ার মোয়ের রুমে আসলো। এসে দেখলেও দুজন দুজনের চুল ধরে টানাটানি করছে। বর্ষা দুজনকে ধমক দিয়ে বলতে লাগলো, কি হচ্ছেটা কি? মায়ের ধমক শুনে দুই ভাই বোন একে অপরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। কিছু না আম্মু। আমি দেখি নাই মনে করেছো? দুই ভাই বোন সারাদিন এত ঝগড়া করো কেন? কই, আমরা তো খেলছিলাম। এটাতে খেলা বলে। পিটিয়ে তোমাদের চামড়া তুলে নিব বলে দিলাম। আমাদের মারলে হাপু তোমাকে বকবে। চুপ ফাজিল মেয়ে, যেমন বাপ তেমন তার বেটি। আমি ভালো, তাই না আম্মু? হ্যাঁ, চিনি ভালো থম। ওই আমি তো ভালোই, তোর মতো পেতনি নাকি? আমি পেতনি? দেখতো আম্মু তোমার পোলা কি কয়। চুপ করে আবার শুরু করেছো? তোমাদের কিন্তু এবার মারবো। পেছন থেকে সাব্বির বলতে লাগলো, কে কে মারবে শুনি? হিমতি আর মৌ দুজনে এক দৌড়ে সাব্বিরের কোলে উঠে বসলো। দুজনেই তার বাবাকে অভিযোগ করে বলতে লাগলো, আম্মু বলেছে আমাদেরকে মারবে। তোমাদের আম্মুর এত বড় সাহস আমার রাজপুত্র ও রাজকন্যাকে মারবে? আম্মু এখন আব্বু এসে গেছে, আমাদের মারতে পারবে না। তোমাদের আব্বুকে আমি ভয় পাই নাকি? ও তাই নাকি? হুম। আচ্ছা আমার আব্বু আম্মুরা তোমরা খেলো, আব্বু ফ্রেশ হতে যাই। ওকে আব্বু, লাভ ইউ। আই লাভ ইউ টু মাই প্রিন্স এন্ড প্রিন্সেস। কি ঢং রে বাবা। আম্মু তোমার কি হিংতে হয়? চুপ ফাজিল মেয়ে। ইমতিমো, তোমাদের আম্মুকে যদি কোলে করে নিয়ে যাই তাহলে তোমরা কি কিছু মনে করবে? না, তোমার বউকে কোলে কোলে নিয়ে দাও আর উলো দাওয়াতে কোলে নিয়ে দাও, সেটা তোমার ব্যাপার। এই একদম না। কে শুনে কথা, সাব্বির বর্ষাকে কোলে নিয়ে রুমে চলে আসলো। বুড়ো বয়সেও বেটা লজ্জা শরম কিছুই নাই। আমাকে দেখে কি তোমার বুড়ো মনে হয়? এখনো চাইলে 10 বাচ্চার বাপ হতে পারবো। ছি, অসভ্য একটা।
সাব্বির আর বর্ষা দুজনে ইমতি ও মৌয়ের রুমে আসলো। সাব্বির দুজনকে বলতে লাগলো, কি করে আমার আব্বু আম্মুরা? খেলছি আপু। ভালো, এখন আব্বুকে একটা পাপ্পি দাও তো। হিমতি আর মৌ দুজনে সাব্বিরকে জড়িয়ে ধরে দুজন দুই গালে চুমু দিল। মা শুধু আব্বুকে পাপ্পি দিবে, আম্মুকে দিবে না? ইমতিমও তোমাদের আম্মু একটু বেশি হিংসুটে হয়ে গিয়েছে। কি? আমি হিংসুটে? তাই নয় তো কি, একটা পাপ্পির জন্য হিংসা করে। হিংসা করব না তো কি করব? আমার ছেলে মেয়ে শুধু তোমাকেই পাপ্পি দিবে কেন? আমাকেও তো দিতে হবে। ওরা আব্বুর রাজপুত্র রাজকন্যা, আব্বুকেই পাপ্পি দিবে। ঢং, লাগবে না পাপ্পি দেওয়া। কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না আর এই বাসায়। কি রে, হাসছিস কেন? আম্মু, তোমার মুখে ৫০ বার শুনেছি কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না এই বাসায়। এই কথাই শুনেই হাসে। কি এত বড় কথা? চলেই যাব। বর্ষা রাগ করে সেখান থেকে চলে আসলো। তখন মৌ সাব্বিরকে বলতে লাগলো, আপু দাও তোমার থংটাল বাতাও। যাচ্ছি। সাব্বির রুমে এসে দেখে বর্ষা রেগে বোম। সাব্বির গিয়ে বর্ষার পেছন থেকে ছুরিয়ে ধরলো। তখন বর্ষা বলল, কে? তোমার বর্গ। চলেই যাব। কে? তাই নাকি? চলো তোমাকে আজকে আরো একবার সাব্বিরের ভালোবাসা দেখাই। এই না 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 না। কে শুনে কথা? সাব্বির বর্ষার ঘাড়ে একটা চুমু দিল। বর্ষা কেঁপে উঠে শান্ত হয়ে গেল। সাব্বির বর্ষাকে কুড়ি নিয়ে বিছানায় ফেলে বর্ষার উপরে উঠে উষ্ণ ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। বাকিটা ইতিহাস, সামনে আর বাড়তে চাচ্ছি না। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।